ঘটনাটি ঘটেছিল এই আবু বকর ভাইয়ের দাদির সাথে। ঘটনাটির সময়কাল 1965 সালের দিকে। তখন তার বয়স ছিল 15 থেকে 17 বছরের মধ্যবর্তী একটি সময় আনুমানিক আর কি। যে রাত্রে ঘটনাটির সূত্রপাত হয় ওই রাত্রে ওনার বাবা বাড়িতে ছিলেন না। ওই রাত্রে উনি ওনার মায়ের সাথে ঘুমিয়েছিলেন। তো উনি রাত্রেবেলা স্বাভাবিকভাবেই খাওয়া দাওয়া করে ঘুমিয়েছেন। ওনাদের ঘরটার উপরে টালি ছিল। এখন তো টালি দেয়া ঘর আসলে খুব একটা দেখা যায় না বললেই চলে। আগেকার দিনে ঘরে টালি দেয়া হতো, আর টালি দেয়া ঘরে সূর্যের তাপ আসলে অতটা প্রবেশ করে না, যার কারণে ঘরের মধ্যে ঠান্ডা থাকে। তো অনেকে টালি দিয়ে ঘর বানাতো। তো ওনাদের ঘরটাও টালির ছিল। উনি রাত্রেবেলা ঘুমিয়ে আছেন। রাত আনুমানিক 12টার পর। আসলে ওই সময় তো কারো কাছে ঘড়ি, গ্রামের মানুষের কাছে থাকাটা অনেক ব্যাপার ছিল আর কি, স্বাভাবিক ব্যাপার ছিল না। ধনী টাইপের লোক, মানে গ্রামের মধ্যে অবস্থাশালী, তারা হয়তো বা ঘড়ি টড়ি রাখতেন আর কি। আর তখনকার দিনে এরকম ব্যাটারি চালিত ছোট ছোট ডিজিটাল ঘড়ি তো পাওয়া যেত না। তখন ওই পেন্ডুলাম যুক্ত ঘড়িগুলো পাওয়া যেত, যেগুলো দামি ছিল। এই কারণে তারা ওই আনুমানিক সময় দেখত বা সময় বলার চেষ্টা করত দিনের বেলাতেও। তো সময়টা ঠিক নিশ্চিত নয়। তো আবু বকর ভাইয়ের দাদি ঘুমিয়ে আছেন। উনি স্বপ্নের মধ্যে একটা জিনিস দেখেন। স্বপ্নের মধ্যে দেখেন কি, উনি যেই বিছানায় শুয়ে আছেন সেখানেই শুয়ে আছেন, কিন্তু উনি দেখছেন যে ওনার ঘরের কোনো চাল নেই, মানে ছাদ নাই। আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে, আকাশের তারাগুলো দেখা যাচ্ছে, চাঁদ দেখা যাচ্ছে। তো ঘরের চাল নাই, সবকিছু দেখা যাচ্ছে। উনি শুয়ে শুয়ে দেখছেন, আসলে এটা কিন্তু খুব সব স্বপ্নের মধ্যে। উনি দেখছেন যে শূন্যে একজন মহিলা হেঁটে যাচ্ছে, শাড়ি পরা, কিন্তু চাঁদের আলোতে বোঝা যাচ্ছে খুবই বিশ্রী রকমের চেহারা এবং কুচকুচে কালো। তো আবু বকর ভাইয়ের দাদি আবার ওই স্বপ্নের মধ্যেই বলতেছে, হেরে কি কুৎসিত একজন মহিলা। এই কথাটা বলেছে। এই কথাটা যখনই বলেছে তখন ওই মহিলা তার দিকে তাকিয়েছে। তাকানোর পর সে আস্তে আস্তে ওই শূন্য থেকে হেঁটে, মানে সিঁড়ি দিয়ে যেভাবে নেমে আসে ঠিক ওইভাবে মনে হচ্ছে নেমে নেমে তাদের ঘরে এসে ওই বিছানার উপর তার বুকের উপর বসে 2 হাত দিয়ে তার গলা চেপে ধরেছে। প্রিয় লিসেনার্স, এটা কিন্তু পুরোটাই স্বপ্নের মধ্যে হচ্ছে, এটা কিন্তু বাস্তবে হচ্ছে না। এদিকে তার যখন গলা চেপে ধরেছে তখন ওনার দম বন্ধ হয়ে আসছে, উনি না নিজেকে নাড়াতে পারছেন না। তো উনি তো গোঙানির মতো শব্দ করছেন। এদিকে তার মা যে পাশে শুয়েছিল, এই শব্দে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখে যে আবু বকর ভাইয়ের দাদি নিজের 2 হাত নিজের গলায় চেপে ধরে মানে মারা যাওয়ার চেষ্টা করছেন, আর ওই কারণে গোঙানি আসছে, এই শব্দটা হচ্ছে আর কি। তো আবু বকর ভাইয়ের দাদি তাকে ডাকাডাকি করেন, ধাক্কা দেন, ধাক্কা দেওয়ার পর সব স্বাভাবিক। তখন আবু বকর ভাইয়ের দাদির মা যিনি পাশে ছিল, তো তিনি চিন্তা করেছেন যে এটা তো বোবায় ধরেছে, এটা তো স্বাভাবিক বিষয়। আর উনি আর একটা কারণে একটু চিৎকার চেঁচামেচিও করেছিলেন আবু বকর ভাইয়ের দাদি, সেটা হলো উনি যখন ধাক্কাধাক্কি করছিলেন তখন ওই গোঙানির শব্দটা বন্ধ হচ্ছিল না, যার কারণে উনি চিৎকার করেছিলেন। আশেপাশের ওনাদের যে ঘর ছিল, মানে জয়েন্ট ফ্যামিলি আর কি, সেখান থেকে লোক চলে এসেছিলেন, তারপরে স্বাভাবিক হয়ে গেছে। তো সবাই বলে যে এটা তো বোবায় ধরা, বোবা জিন ধরেছে আর কি, এটা তো কোনো ব্যাপার না, এটা তো সবসময় হরহামেশাই হয়। তো এই কারণে বিষয়টা একদম স্বাভাবিকভাবেই ওই বিষয়টা ওখানেই শেষ হয়ে যায়। কিন্তু পরের দিন সকাল থেকে কিছু সমস্যা দেখা দেয়। সমস্যাটা হচ্ছে আবু বকর ভাইয়ের দাদির পরিবার ছিল তো জয়েন্ট ফ্যামিলি, প্রায় 15-16 জন ওই পরিবারের সদস্য ছিল। 15-16 জনের খাবার কিন্তু একই পাতিলে রান্না হতো, ভাত তরকারি সবকিছু মানে মানে একই সাথে আর কি, মানে তাদের সকলের খাবার একই সাথে রান্না হতো। সমস্যা যেটা হলো, আবু বকর ভাইয়ের দাদি রান্না হওয়ার সাথে সাথে খেতে বসে যায়, কিন্তু গ্রামের একটা ট্র্যাডিশন রয়েছে যে বাড়ির মহিলারা পুরুষ সদস্যদের পরে খাওয়া দাওয়া করে। তো উনি সবার আগে ওই দিন খাবার খেতে বসে যান সকালবেলায়, এবং সকালে বসেই একাই পাতিলে সব ভাত খেয়ে ফেলছেন এবং কড়াইয়ের সব তরকারি খেয়ে ফেলছেন।
এখন বাড়ির অন্য সদস্যরা বলে, এই কিরে তুই একাই এত লোকের খাবার খেয়ে ফেললি কিভাবে, অন্যরা খাবে না? তখন আবু বকর ভাইয়ের দাদি বলে, আমার এখনো ক্ষুধা যায় নাই, আরো ভাত রাঁধো। এদিকে বাড়ির অন্য সদস্যরা সকালে না খেয়ে থাকে, দুপুরবেলা আবার রান্না করা হয়, 15-16 জনের ভাত একটা পাতিলে রান্না করা হয়, আবার আর একটা পাত্রে তরি-তরকারি রান্না করা হয়। উনি রান্না হওয়ার সাথে সাথে গরম খাবার খেতে বসে গেছে, একদম গরম খাবার। মানুষ তো একটু খাবার ঠান্ডা হতে দেয়, কিন্তু না, উনি ওই গরম খাবার খেতে বসে গেছে এবং একাই সব খাবার খেয়ে ফেলছে। এটা দেখে পরিবারের সদস্যরা খুবই অবাক হয় যে কি ব্যাপার, এ কি হলো? গতকালকেও তো স্বাভাবিক ছিল, আজকে এই একা মানুষ সবার খাবার খেয়ে ফেলতেছে কিভাবে, আর খাবারগুলো যাচ্ছেইটা কোথায়? এইভাবে 1-2 দিন যায়, পরিবারের সদস্যরা একরকম অভুক্তই ছিল। তার খাবার খাওয়ার পরে আবার রান্না করা হয়, তখন ওরা কিছু খেতে পারে, কিন্তু ওরা তো আসলে গরিব মানুষ, এভাবে একাই যদি সব খাবার খেয়ে ফেলে তাহলে ওনাদের চলবে কিভাবে? তখন যেটা হয় সেটা হলো যে ওনারা ভাবেন যে ওর উপর মনে হয় কোনো সমস্যা এসে পড়েছে। এই ভাবনা হতে হতে আরো একটি গুরুতর সমস্যা দেখা দেয়। কয়েকদিন পর সকালবেলা যখন মুরগির খোপ থেকে মুরগিগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে, উঠানে ঘোরাফেরা করছে মুরগিগুলো, ধান টান খাচ্ছে, এমত অবস্থায় আবু বকর ভাইয়ের দাদি খপ করে একটা মুরগিকে ধরে ফেলেন, ধরে এক টানে মুরগির চামড়া ছুলে ফেলেন এবং ছোলার পরে ওই মুরগির মাংস কাঁচা খেতে শুরু করেন। এটা দেখে তো সকলে অবাক। মুরগি কিন্তু তখনও জীবিত, মানে চামড়া ছুলে ফেলেছে, মুরগি ছটফট করছে, ওই অবস্থাতে মুরগি সে চেবিয়ে খাচ্ছে। সকলে দেখে ভয় পেয়ে যায়, করিস কি করিস কি, কিন্তু তার ভেতর থেকে এক ধরনের গোঙানির আওয়াজ আসছিল এবং সেই মুরগিটা খাচ্ছে। এই দৃশ্য দেখার পর তখন সকলে চিন্তা করে ওর ভিতরে পাগলামি দেখা দিয়েছে, তাড়াতাড়ি করে কিছু কবিরাজ ডেকে ঝাড়ফুঁক করে ওকে বিয়ে দিয়ে দিতে হবে, বিয়ের পরে হয়তো স্বাভাবিক হয়ে যাবে। আর যদি আশেপাশের লোকজন জানে যে ওর মধ্যে এই ধরনের পাগলামির স্বভাব দেখা দিয়েছে, তাহলে তো ওর বিয়েই হবে না। এখন আশেপাশ থেকে কিছু কবিরাজ ডেকে ঝাড়ফুঁক করানো হয়, কিছুটা থেমে থাকে, একটু স্বাভাবিক থাকে, আবার কয়েকদিন পরে এই একই সমস্যা দেখা দেয়। ওনাদের গ্রাম থেকে কয়েক গ্রাম পরে একটা পরিবারের পুরুষ সদস্যের সাথে বিয়ের কথাবার্তা সব ফাইনাল হয়ে যায়। আর ওনারা এই মেয়ের সম্পর্কে যতটুকু খোঁজ খবর নিয়েছেন, কোনো নেতিবাচক কোনো তথ্য পাননি। মানে তারা যতটুকু খোঁজ খবর নিয়েছেন ওই আত্মীয় স্বজনদের কাছেই জিজ্ঞেস করেছেন, ওই আবু বকর ভাইয়ের দাদির আত্মীয় স্বজন, তারা আর নেতিবাচক কিছু বলেন নাই, কারণ মেয়েকে তো বিয়ে দিতে হবে। তো বিয়ে হয়ে যায়। তো বিয়ে হয়ে যাওয়ার পর কয়েকদিন স্বাভাবিকভাবে কাটে, মানে কয়েকদিন কোনো সমস্যা হয় না। এক রাতে হঠাৎ করে এই আবু বকর ভাইয়ের দাদা, যিনি মানে দাদির হাজবেন্ড, তিনি দেখেন যে তার স্ত্রী বিছানায় নাই। এই কোথায় গেল, নিশ্চয়ই ওয়াশরুমে গিয়েছে, কিন্তু ওয়াশরুমের আশেপাশে গিয়েও তাকে কোনো তার কোনো চিহ্নই পাওয়া যায় না। তো কোথায় গেল এত রাতের বেলা? সবাই খুঁজতে থাকে। তো ওনাদের গ্রামের একটি ভয়ানক জায়গা রয়েছে, সবাই ওই জায়গাটা ফেলুর বাঁশবাগান নামে চিনত। তো ফেলুর বাঁশবাগানের কাছে গিয়ে দেখা গেল যে ওই বাঁশবাগানের নিচে আবু বকর ভাইয়ের দাদি বসে আছে। তো তাকে ওখান থেকে নিয়ে আসা হয়। তো নিয়ে আসার পর জিজ্ঞেস করা হয় যে তুমি ওখানে কিভাবে গেলা? সে কিচ্ছু বলতে পারে না, বলে কই আমি কখন গেলাম, আমি তো ঘুমাইছিলাম, আমি ওখানে কিভাবে গেলাম? তো মানে তার কোনো সেন্সই নাই যে সে আসলে কি করেছে। এরপরে কি হলো, এর কয়েকদিন পরে আবার একই সমস্যা, এবং তাকে এক রাতে পাওয়া গেল নদীর ধারে। ওই নদীর ধারের কাছে একটা শ্মশান ছিল, ওইখানে, সেখান থেকে তাকে নিয়ে আসা হয়। আবার কয়েকদিন পরে সে নাই, পাওয়া গেল এমন এক বাগানে, যেই বাগানে দিনের বেলাতেই কেউ যায় না। তো এইভাবে যখন ঘটতে থাকে, তখন ওই পরিবারের সদস্যরা বুঝতে পারে যে ওনার সাথে ভয়ানক কিছু রয়েছে। তখন ওনারা সিদ্ধান্ত নেয় যে আগে কিছু খোঁজ খবর নেই যে কি হয়েছিল।
তখন আবু বকর ভাইয়ের দাদা তার শ্বশুর বাড়িতে খোঁজখবর নেন। খোঁজখবর নিয়ে শোনেন যে বিয়ের আগে এই ধরনের সমস্যা দেখা দিয়েছিল আর কি। এখন বিয়ে হয়ে গেছে, এখন কি করবে, এখন সমাধান তো করতে হবে। তখন ওনারা আশেপাশের বেশ কিছু হুজুর দেখান, কিন্তু হুজুররা প্রত্যেকেই বলে দেন যে এই রোগীর ট্রিটমেন্ট করা আমাদের পক্ষে সম্ভব নয়। এর মধ্যে কুষ্টিয়ার একজন হুজুর, বেশ প্রবীণ একজন হুজুর, তাকে দেখান। তাকে দেখানোর পর তিনি বলেন যে তোমরা মাগুরায় যাও। ওই মাগুরার যে বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে 5 কিলোমিটার পূর্বে একটা কবরস্থান রয়েছে। ওই কবরস্থানের কাছে একটা মসজিদ রয়েছে। ওই মসজিদের যে ইমাম সাহেব রয়েছে, এই সমস্যার সমাধান আল্লাহ যদি চান তাহলে ওর হাত দ্বারা হতে পারে, এছাড়া এটা সম্ভব নয়। সত্যি তারা মাগুরাতে যান, সেই ইমাম সাহেবের কাছে যান, কিন্তু ইমাম সাহেবকে দেখে তারা তো রীতিমতো অবাক এবং খুবই গুরুত্বহীনতার সাথে বিষয়টাকে দেখে। কারণ হলো ইমাম সাহেবের বয়স সর্বোচ্চ 20 বছর, খুবই সুদর্শন একটা বাচ্চা ছেলে। এখন ওনারা চিন্তা করছে কত রথী মহারথীরা এই সমস্যার সমাধান করতে পারলো না, এক মুরব্বীর কাছে গেলাম, কত প্রবীণ বয়স, আর উনি কিনা পাঠালেন এইরকম একটা বাচ্চা ছেলের কাছে, এই সমাধান করতে পারবে? তারপরেও তাকে বলেন এবং সে বলে দেন যে না, এই রোগীর সমস্যা আমি সমাধান করতে পারবো না, আপনারা চলে যান। তো তারাও চলে আসেন। তারা আসলে জোরাজুরিও করেন নাই, তাদের কোনো আগ্রহী ছিল না, তাকে তার চেহারা দেখে অন্তত, যে এর দ্বারা এই কঠিন সমস্যার সমাধান হবে না। তারা আবার পূর্বের ইমাম সাহেবের কাছে আসেন, যে হুজুর, যে প্রবীণ হুজুর যিনি বলেছিলেন এই তার কাছে মাগুরাতে যাওয়ার জন্য আর কি। বলেন যে কি হুজুর, কার কাছে পাঠালেন? তো একটা বাচ্চা ছেলে, তা আমাদের তো দেখে কোনো ভক্তি হইল না, আর সেও এই রোগীর ট্রিটমেন্ট করতে রাজি হলো না। তখন ওই হুজুর মুস্কি হেসে দিয়ে বলতেছেন যে আপনাদের সমস্যার সমাধান যদি আল্লাহ কারো হাত দ্বারা করান তাহলে ইনশাল্লাহ ওর হাত দিয়েই হবে, আর ও হচ্ছে আমারই ছাত্র, আপনারা ওর কাছে আবারও যান এবং আমার কথা বলেন যে আমি পাঠিয়েছি। প্রিয় লিসেনার্স, আপনারা একটু চিন্তা করুন যে একজন প্রবীণ হুজুর তিনি তার ছাত্রের কাছে এই সমস্যার সমাধানের জন্য পাঠিয়েছেন, তাহলে আল্লাহ তাআলা ওই ছাত্রের মধ্যে কি পরিমাণ এলেম এবং বুজুর্গি দান করেছিলেন। তারা আবার তার কাছে যান, যাওয়ার পরে ওই হুজুরের পরিচয় দেন যে উনি আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন। তখন হুজুর বলেন, তাহলে আপনার শুরুতে কেন আমাকে বলেননি যে আমার উস্তাদ আমার কাছে পাঠিয়েছে? তাহলে তো আমি রিস্ক নিয়ে হলেও এই কাজটি করার জন্য চেষ্টা করতাম। তখন ওনারা চেহারার যে ভাবসাব এটা দিয়ে বুঝিয়ে দেন। ওই হুজুর বুঝতে পারে যে আসলে তার বয়স, তার চেহারা সুরত দেখে আসলে মনে হয়েছে তিনি বাচ্চা ছেলে, এই কাজ করতে পারবেন না, এই জন্য আসলে অতটা গুরুত্ব দিয়ে তারা বলেননি। তো যাই হোক, রোগীকে দেখার পর ওই হুজুর, নতুন যে হুজুর আর কি, সে বলেন যে আপনারা এখন চলে যান, 3-4 দিন খুব সাবধানে রাখবেন, এরপরে আপনারা আমার কাছে আসবেন, রোগীকে নিয়েই আসবেন। একটা সময় দিয়ে দেয় যে 3-4 দিন পর একটা পূর্ণিমার রাতের একটা সময় ছিল। তো ওনারা আবার চলে যান, 3-4 দিন পর আবার আসেন। আসার পরে দেখেন যে ওই হুজুরের হাতে একটি লম্বা কাগজ, ওই কাগজে আরবি ভাষায় অনেক কিছু লেখা। তখন অবশ্য ওই সময় গিয়েছিল হচ্ছে যে এই আবু বকর ভাইয়ের দাদির বাবা, উনি গিয়েছিলেন আর কি ওইখানে, রোগী নিয়ে যান নাই, রোগী বাড়িতেই ছিল। তো যাওয়ার পরে আবু বকর ভাইয়ের দাদার কাছে ওই কাগজটা দিন, বলেন যে আজকে আপনি এই যেই কবরস্থানটি রয়েছে, এই কবরস্থানের পাশে পেছন দিকে যে রাস্তা রয়েছে, এই রাস্তার এখানে দাঁড়িয়ে থাকবেন। গভীর রাত্রে আপনি একটা গাড়ি বহরকে যেতে দেখবেন। যখন ওই গাড়িটা আপনার কাছাকাছি আসবে তখন আপনি সুন্দর করে সালাম দিবেন। কোনো ভয়ের কিছু নাই, ওনার সাথে কথোপকথন হবে আপনার, এবং তখন এই চিঠিটা তার হাতে দিয়ে দেবেন, আর কিছু করতে হবে না। উনি রাত্রেবেলা গিয়েছেন, দাঁড়িয়ে আছেন, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে মনে হচ্ছে যে দূরে কিছু একটা আসছে। দূর থেকে দেখা গেল সুন্দর চেহারা, লম্বা লম্বা দুজন মানুষ সামনে হেঁটে আসছে, আর পেছনে একটা ঘোড়ার গাড়ি। কিন্তু গাড়িটা যত কাছে আসছে তখন মনে হলো না, এটা ঘোড়া না, এটা অনেক বড় আকৃতির দুটো কুকুর। ওই কুকুর একটি গাড়ি টেনে নিয়ে আসছে। আমরা পুরাতন আমলের অনেক সময় ঘোড়ার গাড়ি দেখেছি, ওই ঘোড়ার গাড়িগুলো আজকের
মাইক্রোবাসের মতো অনেকটা, ওর ভিতরে সুন্দর সিট রয়েছে, মানুষ বসতে পারত। অভিজাত শ্রেণীর মানুষরা এই গাড়িগুলো ব্যবহার করত। ঠিক ওই রকম অভিজাত শ্রেণীর একটি গাড়ি, কিন্তু গাড়িটি টেনে নিয়ে যাচ্ছিল দুটি কুকুর, এবং ওই গাড়ির পেছনে আবার লম্বা দুজন লোক। তো যখন কাছাকাছি এসেছে, ওই দুজন লোক কিন্তু আবু বকর ভাইয়ের দাদির বাবার দিকে ভ্রুক্ষেপও করেনি, তারা তাদের মতো চলে যাচ্ছে। যখন গাড়িটা তার পাশ দিয়ে ক্রস করছে, তখন উনি লম্বা করে একটি সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন সালাম দেওয়ার সাথে সাথে গাড়ি থেমে যায়, মানে এক চুলো নড়ে না। এবং ওই যে গাড়ির ভেতরে পালকির মতো একটা মানে কাঠামো গাড়িটা আর কি, তো ভেতর থেকে সুন্দরভাবে খুব মসৃণ সুন্দর গলায় সালামের উত্তর আসে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে মুহতারাম আপনি আমার কাছে কি চান। খুব মানে পোলাইটলি, এত সুন্দর গলায়, এত চমৎকার ব্যবহারে এই কথাটা বলেছে, যে মুহতারাম আপনি আমার কাছে কি চান, কেন এসেছেন এখানে। তখন ওই চিঠিটা ওই হুজুরের কাছে, মানে ভেতরে যিনি আছেন তার কাছে দেয়ার কথা বলেন, যে আমাকে এই হুজুর পাঠিয়েছেন, এই চিঠিটা আপনাকে দিতে বলেছেন। তখন ওই পালকির ভেতর থেকে, মানে ওই গাড়ির ওই ভেতর থেকে একটি হাত বের হয়ে আসে। হাতটি মানুষের মতোই ছিল, কিন্তু একটু লম্বা ছিল, এবং হাত অনেক সাদা একটা হাত, খুব সুন্দর হাত। তখন ওই হাতে ওই চিঠিটা দিয়ে দেন। তখন ওই অবস্থাতেই ওই চিঠিটি পড়েন ভিতরে যিনি ছিলেন। তো পড়ার পর তিনি বলছেন যে আজ থেকে 3 থেকে 4 দিন, মানে এক্সাক্ট টাইম বলতে পারেননি, এরকম একটা সময় বলেন, যে 3 থেকে 4 দিন পরে আপনারা রাতের বেলা কেউ ঘর থেকে বের হবেন না, আপনাদের যত প্রয়োজন সব আগেই শেষ করে ফেলবেন। রাতের বেলা ঘর থেকে কেউ বের হবেন না, এবং যতই শব্দ হোক, যত যাই কিছু হোক, আপনারা ঘর থেকে বের হবেন না। ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আমি কি আর কোনোভাবে আপনাকে সহযোগিতা করতে পারি মুহতারাম? মানে উনি বলছেন পালকির ভেতর থেকে, মানে গাড়ির মধ্যে থেকে আর কি। তখন আবু বকর ভাইয়ের দাদির বাবা বলেন, না, আমার এইটাই সমস্যা, যদি এটা সমাধান করে দেন তাহলে আমরা খুবই উপকৃত হব। তখন ওনারা বলেন যে হ্যাঁ ঠিক আছে, আল্লাহ চাহেন তো সমস্যার সমাধান হবে। যাই হোক, চলে গেছেন উনি। ওনার হাজবেন্ডকে বলে দেন, মানে আবু বকর ভাইয়ের দাদির হাজবেন্ডকে বলে দেন যে এই ব্যাপার, কেউ কিন্তু বের হবে না। আমার মনে হয় একটু বলতে ভুল হয়েছে, যে ওইখানে আবু বকর ভাইয়ের দাদির বাবা যাননি, আবু বকর ভাইয়ের দাদির হাজবেন্ডই গিয়েছিলেন, সরি। তো যাই হোক, উনি বাড়িতে ফেরত আসেন। ফেরত আসার পর সবাই বলে দেন যে এরকম এই কয়েকদিন পরে রাত্রেবেলাও কিন্তু বের হওয়া যাবে না। এখন সবাই তো ওই রাত্রে খুব অ্যালার্ট, কেউ বের হবে না। মধ্যরাত্রির দিকে হঠাৎ করে চিৎকার চেঁচামেচি, ওরে বাবারে, মাগো মরে গেলাম। পুরুষের কণ্ঠ আছে, মহিলার কণ্ঠ আছে, আর ঘরের চাল মনে হচ্ছে ভেঙে চুরে যাবে এখনই। একবার ঘরের চালে ধূপধাপ শব্দ হয়, একবার উঠোনে ধূপধাপ শব্দ হয়। তো এই রকমের শব্দ হচ্ছে। এখন মোটামুটি 15-20 মিনিট পর সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়, কিন্তু ওনারা ঘর থেকে বের হন না। সকালে যখন ঘর থেকে বের হন, তখন দেখেন যে উঠোনে 6টি আগুনে পুড়ে যাওয়া কাকের মতো কোন একটা পাখির ডেড বডি পড়ে রয়েছে। দেখে মনে হচ্ছে কাকই হবে। তখন এই জিনিসগুলো একত্র করে ওনারা আবার কবর দিয়ে দেন কোন একটা জায়গায়। পরবর্তীতে ওই মাগুরার ওই হুজুরের কাছে এই বিষয়গুলো সম্পর্কে জানতে চান আর কি, যে এই ঘটনা কি হয়েছিল। তখন বলেন যে আপনার বাড়িতে 6টি দুষ্টু জিন ছিল, আর আপনি যাকে দেখেছিলেন তিনি ছিলেন জিনের সর্দার। তিনি এই সমস্যার সমাধানের জন্য ওনার অনুগত একটা বাহিনীকে ওখানে পাঠিয়ে দেন। তারা যখন ওখানে গিয়েছে, দেখে আপনাদের ঘরের চালের উপর 6টি দুষ্টু জিন বসে আছে। প্রথমে ওদেরকে বলেছে এখান থেকে চলে যেতে, ওরা যখন রাজি হয়নি, তখন এই বাহিনী ওদেরকে হত্যা করে।
আপনার ওয়াইফের আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, উনি সুস্থ হয়ে যাবেন, আর কোনোদিনও এই বিষয়ের কোনো সমস্যা হবেও না, আল্লাহ যদি চান। সত্যি এরপরে কিন্তু আবু বকর ভাইয়ের দাদি একদম স্বাভাবিক হয়ে গিয়েছিলেন, একদম স্বাভাবিক। উনি মারা গিয়েছেন বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছেন, কিন্তু কোনো অস্বাভাবিকতার কারণে তিনি মারা যাননি। এই যে উনি মাঝে মাঝে হঠাৎ করে গায়েব হয়ে যেতেন শ্বশুর বাড়িতে যাওয়ার পরে, এমনও হয়েছে যে হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছেন, 2 দিন পর উঠোনে ধপাস করে শব্দ হয়েছে, গিয়ে দেখেন যে ওনার দাদি ওখানে পড়ে রয়েছে। হয়তো 2 দিন খোঁজ খবর নিতে নিতে তাদের অবস্থা খারাপ, কোথায় গিয়েছে কি হয়েছে কেউ বলতে পারে না। আবার উনি এই 2 দিন কোথায় ছিলেন সেটা উনি নিজেও বলতে পারেন না। এই ধরনের সমস্যা মানে যখন প্রকট আকার ধারণ করেছিল, তখনই এই সমস্যার সমাধানের জন্য ওনারা মানে খুব বেশি রকমের চেষ্টা করেন, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ সমস্যার সমাধানও করেছিলেন। প্রিয় লিসেনার্স, এই টাইপের বুজুর্গ লোক এখন আসলে পাওয়া অনেক কঠিন, যে বুজুর্গ লোকের কথা জিনের সর্দাররাও শুনবে। আমরা আমাদের চারদিকে এতটা পঙ্কিলতার মধ্যে আমরা নিজেদেরকে ডুবিয়ে রেখেছি, আমরা হয়তোবা নামাজ আদায় করছি, ইসলামের যে মৌলিক যে কাজগুলো সেগুলো আদায় করার চেষ্টা করছি, কিন্তু আমরা অনেক বিষয় থেকে আমরা বের হয়ে আসতে পারছি না। আমরা সুদ, ঘুষ, দুর্নীতি সহ হালাল উপার্জনের যে মাধ্যমগুলো, এই মাধ্যমগুলোকে মানে আমরা অ্যাভয়েড করে এমন সমস্ত উপার্জনের দিকে ঢুকে গিয়েছি যেগুলো আসলে সম্পূর্ণভাবে হালাল নয়। এবং এই কারণে আমরা যতই নামাজ পড়ি, যতই ইবাদত বন্দেগী করি, আমাদের সেই ধরনের মানে তাকওয়া এবং পরহেজগারিতা আমরা অর্জন করতে পারছি না, যার কারণে আমরা দোয়া করলেও দোয়া কবুল হয় না। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখনো অনেক মানুষ রয়েছেন যে যারা এইভাবে নিজেদেরকে চালানোর চেষ্টা করছেন, কিন্তু তারা কখনো আসলে সামনে আসে না। সামনে আসে না বলতে কি, তারা নিজেদেরকে ওইভাবে প্রকাশ করতে চান না। তারা চান না যে তাদের এইভাবে চলা বা তাদের এই পরহেজগারিতার বিষয়গুলো মানুষ জানুক। মানুষ জানলে ভক্তি করবে, শ্রদ্ধা করবে, এতে তাদের মধ্যে রিয়া বা অহংকার চলে আসতে পারে। এই জন্য তারা এইভাবে নিজেদেরকে প্রকাশও করেন না। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা পরবর্তী ঘটনায় যাব। প্রথম যে ঘটনাটা আমি শেয়ার করব, সেই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন মানিকগঞ্জ থেকে আয়েশা। তিনি গত সপ্তাহে একটা ঘটনা দিয়েছেন। তো এখন যে ঘটনা আমি বলবো, সেই ঘটনাটা ঘটেছিল যুদ্ধের আগে, এবং এটা ঘটে আয়েশার দাদা বাড়িতে। তো আয়েশার দাদা বাড়ি ছিল যেখানে, সেটা বেশ বড় এরিয়া নিয়ে ছিল। তো ওনারা তখন সেই মুহূর্তে যেখানে থাকতেন তার সামনে ছিল, বাড়ির সামনে ছিল একটা বেশ বড় পুকুর। পুকুরের সামনে ছিল আরেকটা জায়গা ওনাদের, মানে পুকুরের এই পারে থাকতো ওনারা, আর ওই পারে ছিল আরেকটা জায়গা ওনাদের। তো ওনারা ঠিক করে যে পুরান বাড়ি থেকে ওইখানে নতুন জায়গায় একটা বাড়ি করে ওখানে থাকা শুরু করবে। কিন্তু যে নতুন জায়গাটা বাড়ি করবে সেটা একবার বন জঙ্গলে ভরা ছিল, মানে গাছপালা অনেক বেশি ছিল। তো ওনাদের বাপদাদার সম্পত্তি ছিল, তো ওনাদের খুব একটা এখানে যাওয়া হতো না। তো ওনারা ঠিক করে যেহেতু বংশ বড় হচ্ছে, তো এখানে নতুন করে বাড়ি করবে। তখন আয়েশার বাবার বয়স 14 কি 15 বছর। তো যে কথা সেই কাজ, সেই অনুযায়ী ওনার দাদারা, যারা দাদা এবং দাদার ভাই যারা ছিল, তারা ঠিক করে যে পুকুরের ওই পারে নতুন বাড়ির কাজ শুরু করবে। তো তখন প্রথমে ওনারা একটা ছনের ঘর তৈরি করে, ওই পারে গিয়ে কিছু গাছপালা কেটে ছনের ঘর তৈরি করে। তো প্রথম যখন ওনারা এখানে থাকা শুরু করে, তখন সম্পূর্ণ রাতে ওনারা থাকতো না, মানে দিন পর্যন্তই থাকতো। কারণ আয়েশার দাদি নাকি তখন মানে ওখানে যেতে একটু রাতে থাকতে একটু ভয় লাগতো না, এবং যুদ্ধের আগের সময় যেহেতু তখন তো লোকজন অনেক কম ছিল আর গাছগাছালি খুব বেশি ছিল সেই এরিয়াটাতে। তো ওনারা দেখা যায় ছনের যে একটা বা দুইটা রুম ওনারা করেছিল, সেখানে ওনারা খুব একটা থাকতো না। তো আশার দাদা নাকি প্রায় দাদিকে বলতো যে দেখো, আমাদের তো এক সময় এখানে থাকতেই হবে, তো এক কাজ করি, আমি আমার ভাইকে নিয়ে কয়েকদিন এখানে থাকি, আর তারপরে তোমরা আস্তে আস্তে এখানে আসা শুরু করো। তো তখন ওই মানে পুকুরের এই পার ওই পার, তো আয়শার দাদা এবং দাদার ভাই নাকি এরকম রাতে ওই ছনের ঘর যেখানে নতুন যেটা করেছে পুকুরের পারে, ওখানে থাকা শুরু করে। আয়শার দাদা অনেক পরেজগার মানুষ ছিল। উনি যখন রাতে নামাজ পড়তে ঘুমোতে যাওয়ার আগে, তখন উনি একদিন খেয়াল করছে ছনের ঘরের উপরে ঢিলাঢিলি করছে, মানে খুব ঢিল মারছে, ছুটছে কেউ। তুমি মনে করে যে হয়তো বা এমন হতে পারে যে গাছের পাতা পড়তেছে বা কোনো সামথিং পাশে দিয়ে কিছু একটা পড়ছে, গাছের ডাল পড়ছে, হয়তো এরকম আওয়াজ হতে পারে জন্য না। কিন্তু সমস্যা একটাই যে টানা কন্টিনিউয়াসলি এরকম নাকি ঢিলাঢিলি হতো ওনারা যখন থাকা শুরু করে। তো এরকম হওয়ার পরে তো উনি কিছুটা বুঝে যে হ্যাঁ
হয়তো বা খারাপ কিছু এরকম ঢেলেঢেলি করতে পারে। তা ওনার মনে একটা মানে সাহস ছিল যে না, আমি যেহেতু নামাজ কালাম পড়ি আমার কোনো সমস্যা হবে না। আর ওনার ভাইও এরকম সেম শুনতো। তো একদিন নাকি রাত্রেবেলা আশা দাদা যখন নামাজ পড়বে, উনি শুনছে যে ওনাদেরই আত্মীয় স্বজন যারা মারা গিয়েছিল ওনাদের ভয়েস মতো, মানে ওনাদের ভয়েসে কেউ একজন মানে এরকম আশা দাদাকে ডাকছে। এবং আশা দাদাকে যখন ডাকছে দাদার ভাইকেও ডাকছে। তো এই আওয়াজগুলো যখন শুনছিল তখন ওনারা একটু ভয় পায়। পরে আবার এসে আশা দাদিকে বলে যে দেখো, মানে এই ঘটনাটা বলে না তো, শুধু বলে দেখো যে ঘরে আছে আমরা এরকম রাতে থাকা শুরু করি, কারণ আমাদের এখানে আসলে ওইদিকে থাকা উচিত। তো আশা দাদা মনে করে যে বেশি লোক থাকলে হয়তো এই সমস্যাগুলো হবে না। তো তারপর ওনারা কয়েকদিন পর এখানে আবার ওই যে আশার দাদি, দাদা এবং আশার আব্বা এবং ওনার ভাইরা সবাই মিলে এখানে থাকা শুরু করে। এবং তখন বিল্ডিংটা মানে তখন ওই ছনের ঘরটা ভেঙে এটা হাফ বিল্ডিং এর মতো করা হয়, মানে উপরে টিন শেড দিয়ে দেয়াল দিয়ে চারপাশে এরকম কয়েকটা রুম করা হয়। তো তখন অনেক গাছপালা আবার কাটা হয়। তো এরকম থাকা শুরু হওয়ার পর থেকে আশার দাদি মাঝে মাঝে নাকি তিনি দেখতেন যে ওনাদের বাড়ির যেখানে উঠান ছিল, উঠানে কালো সাপ, একটা কালো কালারের সাপ প্রায় সময় নাকি এরকম চলাফেরা করতো। আর বাড়ির আশেপাশে গাছগাছালিগুলো ছিল এরকম যে একটা গাব গাছ ছিল বেশ বড়, একটা দুইটা তাল গাছ ছিল বেশ বড়, এবং আম গাছ ছিল একটা সাইডে, বেশ বড় একটা আম গাছ ছিল। ওই আম গাছের কিছু অংশ কেটেই ওনারা এই বাড়িটা করে। তো এখন যেটা হয় যে আয়সার দাদি নাকি বলে উনি কি প্রায় সময় এরকম কালো সাপ দেখো দিনের বেলা হাঁটাচলা, মানে ওইখানেই চলাচল করতো সাপটা। এবং ওনারা যখন বাইরে হাঁটাচলা করতো তখন নাকি কিছু কিছু প্রাণী দেখতো, মানে দেখা যাচ্ছে যে বিড়াল বা দেখা যাচ্ছে যে শিয়ালের মতো কোনো একটা, মানে এরকম ছুটাছুটি করতো বনের ঝোপঝাড়ের দিকে। তো যাই হোক ওনাদের সীমানার মধ্যে আসতো না। তো যেহেতু আসতে হতো, একদিন হয়েছে কি যে আয়েশার দাদির ভাই তিনি পুঁটি মাছ নিয়ে আসে দিনের বেলা। তো আনার পরে রান্নাঘরে রাখে। তা আয়েশা দাদিকে এসে বলতেছে যে বাবু তোমার জন্য পুঁটি মাছ নিয়ে এসছি, রান্নাঘরে আছে, তুমি যাও মাছগুলো কাটো। এটা নাকি দুপুরের ঠিক পর পর হবে। তো তখন আয়েশার দাদি সেই মাছ যখন দেখতে যাবে তিনি দেখে যে একটা বিড়াল তাল গাছ থেকে এসে পুঁটি মাছটা নিয়ে আবার সেই তাল গাছে এক দৌড়ে উপর উঠে গেছে। এটা দেখার পর আয়েশা দাদির বেশ ভয় লাগে। উনি ওনার হাজবেন্ডকে বলে, মানে আয়েশা দাদাকে বলে, দেখো এরকম আমি দেখছি। তো আয়েশা দাদা বলছে দেখো কেউ তো তোমার কোনো, আমাদের তো কেউ কোনো ক্ষতি করতেছে না, এগুলো বাদ দাও, যা দেখছো দেখছো, বা সাপ দেখে যেটাই দেখি হয়েছে, এটা নিয়ে টেনশন নিয়ে কিছু নাই। তবে আয়েশার দাদা নাকি বলে যে সাপগুলো নাকি ছিল বেশ লম্বা লম্বা সাপ, মানে নর্মাল সাপের যে মানে লম্বা হয় হয়তো 3 হাত 4 হাত 5 হাত হয়ে থাকে, তার থেকেও বেশ লম্বা লম্বা সাপ ছিল। তো যাই হোক এটা তো হইলো। তো একদিন ওই তাল গাছের এখানে দেখছে যে আয়েশার দাদি একটা তাল বেশ বড়। তো ওই তালটা দেখে উনি ওনার ছেলেকে বলতেছে যে বাবা দেখ এই তালটা বেশ বড়, তোরা একটু নজরে রাখিস, এই তালটা যদি পড়ে তাহলে আমরা তালটা খাবো। তো এটা বলার পরে তার 2-1 দিন পরে আয়েশার দাদি নাকি প্রায় সময় তালের দিকে তাকায় থাকতো, যেটা কবে পড়বে একটু খাবো, অনেক বড় তাল ছিল। তো একদিন এরকম সন্ধ্যার ঠিক আগে দিয়ে আয়েশা দাদি দেখতেছে যে একটা কালো সাপ ওনাদের বাসার উঠান দিয়ে যাচ্ছে। তো আয়েশা দাদি ভাবে যে সবসময় তো সাপটা দেখি, আজকে এটা পাইছি, এটা আজকে মেরেই ফেলবো। তো উনি করে কি লাঠি বা দাও নিয়ে যেটা নিয়ে ওই সাপটাকে ধাওয়া করে। তো উনি দেখে যে সাপটা মানে যেতে যেতে একবার তাল গাছের মধ্যে উপর উঠা শুরু করে, তাল গাছটা দিয়ে উপর উঠা শুরু করে। এবং আয়েশার দাদি যখন উপর দিকে তাকাবে হঠাৎ করে উনি দেখে যে তাল গাছের উপর থেকে একটা ভয়েস আসতেছে, ওনাকে বলতেছে যে তোর তো তাল খাওয়ার খুব শখ, নে তোকে তাল খাওয়াই দিছি। আয়েশার দাদি নাকি উপর দিকে তাকাতে যাবি এমন সময় একটা তাল ওনার মাথায় পড়ে, মানে ওই তালটাই ওনার মাথায় পড়ে, এবং উনি নাকি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এবং 20 দিন নাকি ওনার সেন্স আসে না। ওনার খাওয়া দাওয়ার ব্যবস্থা কোনো রকম লিকুইড সিস্টেম করে দেওয়া হয়েছিল সেই সময়, তখন এরকম ডাক্তারও ছিল না খুব একটা। 20 দিন ওনার সেন্স আসে না। সেই 20 দিন পর কি ওনার সেন্স আসে। আসার পর যেটা হয় যে উনি সম্পূর্ণ অসুস্থ হয়ে যায়। ওনার নাকি মাথা প্রায় সময় ব্যথা করতো, এবং একটা সমস্যা ছিল যে ওনার নাকি শরীর প্রায় সময় অবশ হয়ে যেত। ওইটাকে রেগুলার হচ্ছিল, মানে হাঁটা চলাচল উনি পুরোপুরি করতেই পারতো না। এদিকে তো আশাদের দাদির বা দাদার বা ওদের মন খারাপ, ওনার আশার বাবার মন খারাপ যে মা এরকম ওনার অসুস্থ। একদিন মানে ম্যাক্সিমাম সময় নাকি আয়শা দাদিকে উঠানের পাশে একটা চৌকির মধ্যে এরকম বসায় রাখতো, হেলান দিয়ে বসায় রাখতো, দিনের বেলা বা বিকেল বেলা যেটা হোক বসায় রাখতো, রাতের বেলা তো ঘুমে থাকতো। একদিন সকালে আয়শার দাদি এরকম চৌকির মধ্যে বসে আছে, তা একটা ফকির বাবার মতো একটা লোক আসে ওনাদের উঠানে, এসে আয়শার দাদিকে বলতেছে যে খাওয়া দে, খিদা লাগছে। তখন আয়শা দাদি বলতেছে যে আমার কাছে তো বাবা খাওয়া নাই, যেমনি পারো খাওয়া দে, খাওয়ার ব্যবস্থা কর। তখন সেই আয়শার দাদি যে লোক আশেপাশে যারা ছিল ওদেরকে বলতেছে দেখ পান্তা ভাত আছে নাকি, এই বাবার খাইতে দে। তখন ওই ফকির বাবাকে পান্তা ভাত দেওয়া হয়। তো ফকির বাবা যিনি ছিল উনি নাকি পান্তা ভাতটা থালার মধ্যে অনেকক্ষণ ডলতেছে, ডলতে ডলতে
উনি করলো কি, পাশে নাকি একটা লাউ গাছ ছিল, লাউ গাছ থেকে লাউ পাতা নিয়ে ওই লাউ পাতা সহ ওই পান্তা ভাতটা ডলতেছে, অনেক ডলতেছে। মানে আশার দাদি দেখে ওটা ঘৃণা লাগতেছিল। হঠাৎ করে দেখতেছে আশার দাদি যে সেই ফকির বাবাটা মুখের থেকে লালা নিয়ে ওইটা পান্তা ভাতটা ডলতেছে। এটা দেখার পর আশা দাদির বেশ ঘৃণা লাগে। উনি দেখতেছে যে ফকির বাবাটা খুব মজা করে এটা খাচ্ছে। তো একটা পর্যায়ে সেই ফকির বাবা আশার দাদিকে বলতেছে, নে খা। আশা দাদি তো একটু মানে উনি খাবে না, নাক ছিটকাচ্ছিল, এরকম চেহারা ফেস এরকম করে রাখছিল। তখন নাকি ফকির বাবা বলতেছে যে তুই খা, তোর উপকার হবে। তখন আশার দাদি নাকি নাকটা বন্ধ করে উনি মানে কোন রকম একটু খাইছে। খাওয়ার পর যখন মানে ফকির বাবার দিকে তাকাবে, দেখতেছে উনি নাই, উনি ওনার মতো হেঁটে চলে যাচ্ছে, খেয়ে পুরোটা খাওয়া খেয়ে চলে যাচ্ছে। ঠিক অল্প কিছুক্ষণের মধ্যেই আশার দাদি নাকি সম্পূর্ণ হাঁটা শুরু করতেছেন। দেখতেছে যে উনি পায়ে শক্তি পাচ্ছে, ওনার তো এমনিতে শরীর অসুস্থ ছিল, উনি হাঁটা শক্তি পাচ্ছে। উনি তাড়াতাড়ি উঠানে একটু কয়েক কদম হেঁটে আবার দেখতেছে ফকির বাবাটা কোথায়, যেহেতু ওনার খাওয়াকে হঠাৎ করে হাঁটাচলা করতে পারতেছে, দেখ আশেপাশে কিছু নাই। আশার দাদা তখন এসে বলতেছে ওনার স্ত্রীকে যে তুমি হঠাৎ হাঁটাহাঁটি করতেছো কিভাবে? তো বলছে আমি বুঝলাম না কিছু না, একটা ফকির বাবা আসলো, আমাকে এই ঘটনাটা পুরোটা বলে, এই অবস্থা হয়েছে, আমাকে একটু খাইতে দিল, খাইলাম, আমার এই অবস্থা। তখন আশা দাদা খুব হাসতেছে, বলতেছে তুমি কি না কি খাইছো, কার খাওয়া খাইছো, সুস্থ হয়ে গেছো, এগুলো আল্লাহর দান, আল্লাহ তোমাকে সুস্থ করে দিচ্ছে, ফকির বাবার কিছুই না। তো যাই হোক, আশা দাদিতে এখানে সুস্থ, ওনাদের আর কোনো সমস্যা খুব একটা হয় না। তো এটা যখন চলছিল, তবে মাঝে মাঝে ওই জিনিসগুলো ওরা দেখতো, যে ওই যে কালো সাপ ওনাদের জানলার সামনে বা ওনাদের উঠানে বিভিন্ন জায়গায় এরকম দেখতো। তো এর কয়েকদিন পর ওদের আয়শা দাদা বাড়িতে একটা মানে সিস্টেম ছিল এরকম, যে ওনাদের যে এরিয়াটা ছিল গ্রামের, সেই গ্রামের বিভিন্ন বাড়িতে প্রতি বছরে ওরস শরীফ হতো, এবং 2 দিন 3 দিন লাগে ওরস হতো, এবং বিভিন্ন আলেমরা আসতো এখানে। তো একদিন এরকম একবার আয়শাদের বাড়ির দাদা বাড়ির এখানে আলেমরা এসে ওরস করবে। তো এখন এক আলেম, উনি সারাদিন এরকম ওরসের মানে কাজ শেষ করে উনি ওনার বয়ান দিয়ে উনি যখন রাত্রেবেলা আয়শাদের দাদার বাড়ির কোন একটা রুমে থাকবে, তো ওনার এর সীমানার মধ্যে যখন ঢুকছিল, তখন উনি সে আলেম নিজের থেকে ফিল করতেছে, তখন নাকি রাত্রে 10:30-11টা বাজবে, উনি ওনার বয়ান শেষ করে যখন ওই আশা বাড়িতে ঢুকবে, তো আশা দাদা বাড়িতে ঢুকবে, উনি নিজে থেকে ফিল করতেছে বাড়িটার মধ্যে হয়তো কোনো একটা সমস্যা আছে। তো তখন তিনি ওনার যে রুমে থাকার ব্যবস্থা করেন, সেই রুমে উনি বসার পর নাকি উনি নিজে থেকে অনেকক্ষণ ধরে জিকির করতেছিল। তখন জিকিরের একটা পর্যায়ে উনি বুঝে যায় যে না, বাসার মধ্যে কোনো আসলে একটা সমস্যা আছে। তখন সেই আলেম নাকি বাসার একাই নাকি রাত্রেবেলা উঠানের মধ্যে একটু হাঁটাহাঁটি করে উনি দেখতেছে যে আসলে আশেপাশে কোনো সমস্যা আছে নাকি। তো অনেক বড় আলেম ছিল উনি নাকি তখন এক জিনের মাধ্যমে জানতে পারে যে এই বাসাটার আশেপাশে নাকি অনেক জিনের বসবাস। তো তখন সেই আলেম এটা বলার পরে, জিনের মাধ্যমে শোনার পরে উনি তো ওনার মতো ঘুমায় যায়। পরের দিন সকালে যখন তিনি উঠবে, তখন তিনি আয়শার দাদাকে ওনার বয়ান শুরু করার আগে আয়শার দাদাকে ডেকে বলতেছে যে ভাই, আপনার যে বাসার এরিয়াটা, আপনাদের এখানে কোনো সমস্যা হয়? তো আয়শার দাদা বলছে কেন? তো বলতেছে যে না, কারণ আমি কালকে রাতে এখানে থাকলাম, মানে যখন থাকছি আমার কেন জানি মনে হইলো এখানে কোনো একটা সমস্যা আছে, এবং এখানে অনেক দিনের বসবাস আছে, আমরা যেভাবে জানতে পারছি। আশার দাদা নাকি ইতস্ততা বোধ করতেছিল। তখন ওই আলেম বলতেছে আপনার লজ্জার কিছু নাই, আপনি ফ্রিলি বলতে পারেন, মানে আপনি মন খুলে বলেন কি সমস্যা আছে। তা আশার দাদা নাকি বলতেছে যে না, আমরা মাঝে মাঝে এই জিনিসগুলো দেখি, আমার স্ত্রীর কয়েকদিন আগে এরকম অসুস্থ ছিল, এই তাল পরশু নাকি শুনছে উপর থেকে ওকে বলছে এই কথা। ওভারঅল সব ঘটনাগুলো বলে যে প্রথম থেকে যে এখানে আমরা বাসা থাকতাম না, নতুন আসছি এখানে। তো সেই আলেম বলতেছে যে দেখেন, ঠিক আছে, আমি যেহেতু আপনাদের এখানে আসি, আজকে আমি বয়ান শেষ করি, আজকে বয়ান শেষ করে রাত্রেবেলা আমার একবারই বয়ান শেষ হয়ে যাবে, আমি রাতে যখন আপনাদের এখানে আসবো আপনাদের বাসায়, আমি রাতে খাওয়ার পরে এই ব্যাপারে একটু দেখি কি করা যায়। তখন সে আলেম আবার ওই আশা দাদাকে বলে রাখে যে আপনাদের বাসার ভিতরে 4টা বড় ড্যাগ রাখবেন, মানে পাতিল রাখবেন বড় 4টা, এবং বেল পাতা রাখবেন, এবং কয়েকটা বোতল রাখবেন। তা আমি বয়ান শেষ করে আর রাতে আসি, আর আপনাদের আশেপাশে বাড়ির যারা সবাই আছেন এরিয়ার মধ্যে, সীমানার মধ্যে, সবাইকে আপনাদের বাসায় থাকতে বলবেন, ওদের বাসার থেকে এসে আপনাদের এখানে বাসাটা এক রুমে থাকতে বলবেন। তো সেই আলেম নাকি এরকম উনি বয়ান শেষ করে রাত্রেবেলা যখন সেই 10:30-11টার দিকে উনি যখন আসে, সেই আশা দাদার রুমের ভিতর ঢুকে, এবং উনি সেই আশা দাদাকে বলে যে আপনি কি ড্যাগগুলো রাখছেন? বলে যে হ্যাঁ, ড্যাগ রাখছি। তখন আশা ওই আলেম বলতেছে আমার সাথে তো কিছু লোকজন আছে মাদ্রাসার, ওরাও এখানে থাকবে, আর আপনাদের বাড়ির আশেপাশে যারা আছে সবাইকে এই রুমের মধ্যে নিয়ে আসেন। তো কিছুক্ষণের মধ্যে সেই রুমে সবাই এসে পড়ে। সেই আলেম বলতেছে যে আমি বাইরে গিয়ে, মানে আমি আপনাদের উঠানে গিয়ে কিছু কথাবার্তা বলবো কারোর সাথে, তো আমার যদি খুব চিল্লাচিল্লি হয় বা খুব তর্কাতর্কি হয়, আপনারা কেউ আসবেন না, আমি আপনাদের দরজাটা বাইরে লাগাই দিয়ে যাবো, কিন্তু আপনারা এটা কোনো ভয় পাবেন না, আমি এবার দরজা খুলে দিব। তো সেই আলেম নাকি উনি এরকম
দরজা বাইরে দিয়ে লাগায়, তো উনি উঠানের মধ্যে যায়। তো আশার দাদা এবং আশার বাবা বলে যে আশাকে যে মানে প্রচন্ড আওয়াজ হচ্ছিল নাকি তখন, মানে বাইরে তর্কাতর্কি হচ্ছে, মানে ঝগড়া লাগলে একটা মানুষের সাথে একটা মানুষের যেরকম কথা হয় এরকম আওয়াজ হচ্ছিল। তো ঘটনাটা ঘটে এরকম যে আলেম নাকি বাইরে হওয়ার পরে উনি ওনার জিনের মাধ্যমে এখানকার ওই যে এরিয়াটাতে জিন থাকতো ওদের মধ্যে মুরব্বী জিন একজনকে ডাকে। সে মুরব্বী জিনকে ডেকে বলতেছে যে তোমাদের কি সমস্যা, তোমরা এখানে কি করতেছো, তোমরা তো এখানে প্রায় দেখা যাচ্ছে এখানে যারা থাকি স্থানীয় তাদেরকে সমস্যা করতে ফেলতেছো, তোমরা সাপ হয়ে আসো, তোমরা বিভিন্ন আকার আকৃতি আসো, কি সমস্যা, ওদের সমস্যা করো কেন? তখন যে বয়স্ক জিনটা ছিল সে বলতেছে দেখেন এটা ওনাদের জায়গা না, এটা আমাদের জায়গা, আমাদের এখানে বসবাস হাজার বছর ধরে আমরা এখানে থাকতেছি, এখানে বন জঙ্গল ছিল, ওনারা নতুন এসে এখানে বাড়িঘর তৈরি করা শুরু করছে, তো আমরা এখান থেকে যাব না। তো সে আলেম বলতেছে দেখো এটা তো ওদের জায়গা, ওরা পুকুরের ওই পারে ছিল, এখন এটা ওদের জায়গা, তোমরা চলে যাও, এখানে থাকো না। তো তখন সেই বয়স্ক জিন বলতেছে যে না, আমরা যেতে পারবো না, কারণ আমাদের এখানে অনেক সংখ্যায় থাকে, আমরা সংখ্যা অনেক থাকে এখানে, আমাদের মানে এতজনকে আপনি তাড়াইতে পারবেন না। সে আলেমকে বলতেছে, সে আলেম বলতেছে যে আপনারা কতজন থাকেন এখানে? তখন সেই বয়স্ক জিন বলে আমরা মোট এখানে 360টা জিন এখানে থাকি, অতএব আমাদের এখানে তাড়ানো আমাদেরকে যাবে না, আপনারা ওদেরকে চলে যেতে বলেন, এই ফ্যামিলিকে চলে যেতে বলেন, আমাদের ওরা রাত্রে লাইট জ্বালায় রাখে, ওদের যে কাজগুলা করে আমাদের খুব সমস্যা হয়, আমরা ঠিকভাবে চলাচল করতে পারছি না। তখন সে আলেম বলে যে এত কিছু বুঝি না, তোমাদের এখান থেকে যেতে হবে, কিভাবে যাবো তোমরা ঠিক করো। অনেক তর্কাতর্কি হয়, হতে হতে একটা পর্যায়ে সেই আলেম বলে ঠিক আছে তোমরা কোথায় যাবা, আমি তোমাদের একটা ব্যবস্থা করে দিই, যে আমার নদীর ওই পারে আমার এরকম একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার পিছনে একটা বাগান আছে, সেখানে এরকম ঘন বাগান, তোমরা ওইখানে চলে যাবে, এখানে গিয়ে তোমরা থাকো, কোনো সমস্যা নেই, কিন্তু এই ফ্যামিলিটা কোনো মানে সমস্যা করো না। তো সেই বয়স্ক জিন বলতেছে যে দেখেন আমরা হয়তো কয়েকজন ওইখানে গিয়ে থাকতে পারবো, কিন্তু 360 জনের মধ্যে তো সবাই যাবে না, যারা অবাধ্য বা যারা যাবে না তাদের ক্ষেত্রে আপনি কি করবেন? তো সে আলেম বলতেছে এটা আমি দেখবো, তোমার চিন্তা করা লাগবে না, তোমাদেরকে বলছি তোমরা চলে যাও এখানে। তো অনেক কথা দেওয়ার পরে জিনের কথা দেয় যে হ্যাঁ ওরা কিছু সংখ্যক জিন ওইখানে ওই আলেমের কথা অনুযায়ী ওই আলেমের মাদ্রাসার পিছনে বাগানে চলে যাবে, এবং বাকি তো অনেকে যেতে চায় না। তো আলেম ওই বয়স্ক জিনকে বলে ঠিক আছে, বাকিরা যারা অবাধ্য আছে আমাদের ব্যবস্থা আমি করতেছি, আপনারা চলে যান এখনই। এরকম নাকি ঘন্টাখানি কথা বলার পর তারপর সে আলেম ঘরের মধ্যে আসে। ঘরের মধ্যে আসার পর আশা দাদাকে পুরোটা ঘটনা বলে এবং বলে যে আপনি 4টা পাতিল যে জোগাড় করছিলেন সকালে, যে বলছিলাম এই পাতিলগুলোর মধ্যে গরম পানি দিয়ে ফুটান, মানে বলে যে চুলা যেটা বাসার ভিতরে চুলার ব্যবস্থা করে রাখতে বলছিল, এই চুলার মধ্যে পাতিল এবং পাতির মধ্যে পানি দেয়, তা আগুন দিয়ে এরকম ফুটাচ্ছিল এবং বেল পাতা দিয়ে দেয়, বেল গাছের পাতা এরকম দিয়ে দেয়। এবং ওই ঘরের ভিতর যারা ছিল আশার বাবা নাকি বলে আশাকে যে যখন এরকম বেল পাতা দেওয়া হয় তখন নাকি বাইরে, মানে দরজা জানলা তো সব আটকানো ছিল, বাইরে নাকি খুবই কান্নাকাটির আওয়াজ, এবং এমন অবস্থা মানে মানে ঝগড়া লাগলে বা যেই হই হুল্লার হয় এবং কিছুক্ষণ পর কান্নাকাটি, মানে মনে হচ্ছে যে বাড়ির আশেপাশে অনেক লোকের সমাগম এবং সবাই খুব কান্নাকাটি করতেছে, এমন একটা আওয়াজ আসতেছে। এবং আলেম বারবার বলতেছিল ভয় পাবেন না, এখানে যারা অবাধ্য জিন ওদেরকে তাড়াচ্ছি আমি, আপনারা ভয় পাবেন না। এরকম নাকি অনেকক্ষণ ধরে এরকম আওয়াজ হচ্ছিল, ঘন্টাখানিকের উপর ধরে এরকম জিনদের হই হুল্লার আওয়াজ এবং কান্নাকাটি ছিল বাড়ির বাইরে। তখন সে আলেম 4টা বোতল নেয়, ছোট বোতল নিয়ে এটার মধ্যে উনি একটা আরবি লেখা লিখে বোতলটা আটকায় দিয়ে বলে বাড়ির 4জনকে বলে, আশার দাদার বাড়ির 4জনকে বলে, যে পুরুষ লোক যে 4জন আছে ওদেরকে বলে দেখেন বাড়ির সীমানায় আপনার 4 সীমানায় আপনারা চলে যাবেন এবং এই বোতলগুলো এখানে মাটি দিয়ে পুঁতবেন, এবং আপনাদের ভয় নাই, আমার মাদ্রাসার আমার সাথে যে ছেলেগুলো আছে সেগুলো আপনাদের সাথে থাকবে, এবং আপনারা জোরে জোরে এখানে আজান দিবেন। তখন এরকম বাড়ির 4জন এরকম ওই বোতলটা 4টা নিয়ে বাড়ির 4 কর্নারে সীমানায় যায়, এবং মাদ্রাসার ছাত্ররা থাকে ওইখানে, এবং বোতলটা দেওয়ার পর মানে পোতার পর নাকি আজান দিচ্ছিল, এবং আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আরো হই হুল্লার অবস্থা, খুবই কান্নাকাটি এবং চিল্লাচিল্লির অবস্থা, ভিতরে যারা ছিল নাকি সব ভয় পেয়ে যাচ্ছিল এরকম। তখন আলেম বারবার সাহস দিচ্ছিল যে দেখেন কোনো সমস্যা হবে না, আমি অবাধ্য জিনদেরকে সরাই দিচ্ছি, ওরা চলে যাবে, কোনো ক্ষতি করবে না। তো তারপর নাকি আলেম অবাধ্য জিনদেরকে মানে আটকানোর জন্য তিনি নাকি উঠানে এসে একটা বোতলের মধ্যে সবগুলা জিনকে ভরে, এবং বোতলটা উনি নিজেই বোতলটা মুখ লাগা এটা বন্ধ করে উনি একটা গাব গাছ যেটা ছিল গাব গাছের নিচে পুঁতে রাখে মাটিতে। পরে আসার দাদাকে এসে বলে যে দেখেন কোনো সমস্যা হবে না, আমি সব জিনকে সেখান থেকে সরাই দিছি, এবং যারা অবাধ্য তাদেরকে আমি বোতলে পুঁতে রাখছি, আপনারা গাব গাছ থেকে সাবধানে থাকবেন যেখানে যাতে ওই বোতলটা কেউ না তুলে। যাই হোক, এটা হওয়ার পর তো কয়েকদিন এরকম আর কোনো সমস্যা হয় না। তো সমস্যা না হওয়ার পরে ওই আশার দাদি বা দাদা ওনারা ওনাদের উঠানে আগের মতো এরকম সাপ বা কিছুই দেখে না।
ঠিক কয়েকদিন পরে আয়শা দাদা দাদি অনেক খেয়াল করে ওনারা যে রাত্রেবেলা ওনাদের এখানে কান্নার আওয়াজ আসতো। ঠিক 11টা-12টা এই সময় একটা কান্নার আওয়াজ আসতো। ওনাদের বাড়ির যে উঠানের যে সীমানা ছিল সীমানার মধ্যে কান্নার আওয়াজ আসে। তো আশার দাদা ভাবে যে আলেমকে আবার বলতে যাবে। তো আশার দাদি বলতেছে, দেখো আলেমকে বলার আগে আগে গিয়ে দেখো আসলে কে কান্না করতেছে এখানে। তো আশার দাদা এরকম যায়, গিয়ে দেখে ঠিক সীমানার বাহিরে একজন বয়স্ক লোক এবং বয়স্ক মহিলা ওনারা কাঁদতেছে। তখন নাকি রাতে এরকম প্রায় 11টা কি 12টা এরকম সময় হবে, কোন একদিন আর কি তারপরে এরকম কাঁদতেছে। তো আশার দাদা গিয়ে বলতেছে যে আপনারা কারা, এত রাতে এখানে কাঁদতেছেন কেন? তো বলতেছে যে আমাদের সঙ্গীরা কোথায়? তো বলতেছে আপনি কারা? আশা দাদার বেশ সাহস ছিল, নিজেই সাহস করে বলতেছে যে আপনি কারা, এরকম কাঁদতেছেন আর বলতেছেন সঙ্গীরা, আপনার সঙ্গীরা কারা? বলতেছে এখানে আমাদের 360 জন সঙ্গী ছিল, ওরা কোথায়? ওদেরকে তো আমরা পাচ্ছি না। তখন তো আয়শার দাদা বুঝে যায় যেটা জিন। তো আয়শার দাদা বলে যে ঠিক আছে, এই 360 জনকে যিনি সরাই ফেলছেন ওই আলেমকে আমি কালকে নিয়ে আসবো, আপনি কালকে আসেন এখানে। তো জিনরা বলে আচ্ছা ঠিক, ওই যে 2 জন জিন যারা ছিল তারা বলে যে ঠিক আছে আমরা আগামীকাল এরকম সময় আসবো, আপনি ওই আলেমকে নিয়ে আসবেন। পরে আয়শার দাদা সেই আলেমের সাথে যোগাযোগ করে এবং আলেমকে পরের দিন নিয়ে আসে। তো সে আলেম যায় এবং সেই সময় কান্না যখন করতেছিল এরকম আওয়াজ হচ্ছিল তখন সেই আলেম এখানে আবার যায় ওই আশা দাদাকে নিয়ে। তো তখন সেই 2 জন যারা ছিল পুরুষ মহিলা, যে বয়স্ক লোক মানে জিন যারা মানুষের রূপ নিয়ে ছিল, ওদেরকে জিজ্ঞেস করতেছে কি সমস্যা আপনাদের। তখন সেই 2 জন জিন বলতেছে যে আমরা এখানে যত জিন ছিল 360টা জিন ছিল, সবার থেকে আমরা বেশি বয়স্ক এবং আমরা 2 জন হজ করতে গেছিলাম। তো হজ থেকে আসার পর দেখি আমাদের বাড়ির সীমানা আমরা ঢুকতে পারতেছি না। এখন আমরা খোঁজ নিয়ে দেখলাম যে আমাদের যে সঙ্গী আছে এরা কেউ নাই এবং আমরা ঢুকতে যাব, বাড়িটা দেখতেছি বন্ধ করা, আমাদের থাকার ব্যবস্থা করে দেন। তখন আয়শার দাদা বলতেছে যে না, এটা তো কোনো ব্যবস্থা করা যাবে না। সে আলেমও সেই একই কথা বলতেছে যে না, জিন সরাই ফেলছে, আমার মাদ্রাসার ওই পারে আমি এখানে থাকি, এখানে জিনটা বাকিরা গেছে, ওদের এখানে থাকো। সেই 2 জন বলতেছে জিন যে না, আমরা কোনোভাবে এখানে যাব না, সবাইকে ম্যানেজ করছেন ঠিক আছে, আমরা যেতে পারবো না, আমাদের এখানে থাকতে হবে, আমাদের এখানে আদি বাসস্থান, আমরা এখানে থাকবো, এখানে আমি নড়বো না। তবে আমরা একটা কথা দিচ্ছি যে আমরা আপনাদের কোনো ক্ষতি করবো না। তো এরকম নাকি অনেক বার্গেনিং হয় ওদের মধ্যে। পরে নাকি আয়শার দাদাকে ওই জিন 2 জন বলে যে আমরা আপনার কোনো ক্ষতি করবো না, আমাদের শুধু এখানে থাকার ব্যবস্থা করে দেন, সীমানার মধ্যে হলো থাকার ব্যবস্থা করে দেন। তো আলেম সেই জিনকে বলে দেয় আপনাদের বয়স কত? সেই জিন বলে আমাদের 2 জনের বয়স প্রায় 900 থেকে 950 বছরের মতো হবে, তো আমরা এখান থেকে যেতে পারবো না, আমরা অনেক আগে থেকে আমাদের এখানে বাসস্থান। তখন একটা পর্যায়ে আয়শার দাদা বলে ঠিক আছে, আমার যে 2টা তাল গাছ আছে এই বাড়ির সীমানায়, এই 2 তাল গাছে আপনারা থাকবেন। তো সেই জিনটা বলে যে ঠিক আছে, আমরা এই তাল গাছে থাকবো, তবে আমরা বিভিন্ন সময় অনেক সময় বিড়াল অথবা সাপের রূপ নিয়ে এখানে দিনে চলাচল করতে পারি, তো আপনারা কখনো আমাদেরকে দেখে ভয় পাবেন না এবং আমরা আপনার কোনো ক্ষতি করব না। তো আলেম, আয়শার দাদা এবং সেই জিনের মধ্যে এরকম একটা কথা এরকম হয়ে যায় ওদের মধ্যে, ওরা সবাই যাদের কথা ওরকম রাখে। তো তারপর আলেম চলেই যায়। তো ওই জিনটা ওই তাল গাছের মধ্যে থাকা শুরু করে। তো আয়শা যেটা আমাকে বলে যে আয়শার দাদা 2008 সালে মারা যায়, তার আগ পর্যন্ত মানে এই যে ঘটনাটা ঘটেছিল তারপর থেকে 2008 সাল পর্যন্ত নাকি আয়শার দাদার মধ্যে একটা মানে ভালো গুণ ছিল যে উনি মানুষকে উপকার করতে, এবং উপকারগুলো ছিল এরকম যে কেউ অসুস্থ হয়ে থাকলে বা কারো কোনো সমস্যা হলে তাবিজ কুফরি, যদি খারাপ কোন তাবিজ কুফরি কেউ করে থাকে কারোর উপরে, এটা যদি মান করা লাগে, এই সম্পূর্ণ জিন, এই 2টা জিন নাকি আয়শার দাদাকে অনেক মানে সহায়তা করতে ব্যাপারগুলোতে, এবং আয়শা দাদাকে মানে অনেক হেল্প করতো। মানে আয়শা দাদার কোনো সমস্যা পড়লে জিন নাকি অনেক হেল্প করতো, না ফ্যামিলি, ওদের ফ্যামিলিকেও হেল্প করতো এবং আয়শা দাদাকে হেল্প করতো, এবং আয়শার দাদা নাকি এই কারণে গ্রামে অনেক নাম ডাক ছিল। তো তারপর সেই 2টা জিন তো থেকেই যায় এবং আয়শা দাদা 2008 সালে মারা যায়, এবং আয়শা দাদা নাকি প্রতি বছর এই জিনদেরকে ভোগ দিত, মানে জিনদেরকে এক নির্দিষ্ট সময় খাওয়া দিত এবং জিনরা খুশি থাকতো। তো 2008 সালে মারা যাওয়ার পর আয়শা দাদা তারপরে তো এরকম ভোগ আর কেউ দেয় না। তো আয়শার দাদি নাকি এরকম আবার সেই ওই আয়শা দাদা মারা যাওয়ার কয়েক মাস পর থেকে এরকম কান্নার আওয়াজ পেত ওইখানে এরিয়াতে। তখন উনি একদিন স্বপ্ন দেখে ওনাকে কেউ একজন বলছে যে আমাকে তো আগে তোমার জামাই ভোগ দিত, এখন তো ভোগ দেওয়ার কেউ নাই, আমাকে এরকম দুধের তৈরি সন্দেশ বানায় প্রতি বছরে ভোগ দিতে হবে। সেই জিন 2টা ওই আয়শা দাদিকে স্বপ্ন দেখায়। পরে নাকি আয়শার দাদি এরপর থেকে রেগুলার উনি ওনার ছেলেকে দিয়ে এখানে ওই নির্দিষ্ট একটি স্থান আছে ওইখানে নাকি ভোগ দেয়, এবং এটাকে এখন পর্যন্ত ওনারা প্রতি বছর একটা বিশেষ মানে অনেক বড় পরিমাণে একটা ভোগের ব্যবস্থা করে দুধের তৈরি সন্দেশ দেয়, এবং ওটা দিলে নাকি আর কোনো সমস্যা এবং কোনো ক্ষতি হয় না। তো এটা এখন পর্যন্ত এরকম আছে। এটা আয়শা মনি আমাকে শেয়ার করেন ঘটনাটা। আমি আশা করছি ঘটনাটা আপনাদের বেশ ভালো লাগবে, এবং এটাই ছিল আমাদের বাড়ির ঘটনা। উনি আমাকে বলেছে যে ওনাদের বাড়িতে আরো কিছু ঘটনা আছে, এটা উনি সামনের কোনো এপিসোডে হয়তো শেয়ার করবে।
তো আজকে প্রথম ঘটনা এটাই ছিল আমার। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। তো এই ছিল ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। ঘটনাটি একটি ইমামের কাছ থেকে শোনা। ইমাম সাহেবের নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটি 1980 সালের দিকে। বরিশালের কোনো একটি মসজিদে চাকরি করতেন ইমাম সাহেব। তিনি ছিলেন ওই এলাকার খুব শ্রদ্ধেয় একজন ব্যক্তি। তার সততার জন্য সবাই তাকে যেমন শ্রদ্ধা করতেন তেমন ভালোবাসতেন। এলাকার যে কোনো বিচার হলে ইমাম সাহেবকে সবাই ডেকে নিয়ে যেতেন। একদিন ইমাম সাহেবের এক বন্ধুর ছেলের বিচার ডাকা হলো। সব সময়ের মতো ওই বিচারেও ইমাম সাহেবকে ডাকা হলো। ওই দিন ছিল শুক্রবার। এদিকে তার বন্ধুর ছেলের বিচার, অন্যদিকে ওনার ছেলের প্রচন্ড জ্বর। রওনা দেওয়ার আগে ইমামের বউ ওনাকে যেতে না করলেও, যেহেতু ওনার ছেলের অবস্থা খুব খারাপ, কিন্তু বন্ধুকেও তো না করতে পারছেন না, যেহেতু আজ ওনার অতি নিকটের বন্ধুর ছেলের বিচার। ভোরে উনি বাড়ি থেকে রওনা দেন, কারণ ওনার বাড়ি থেকে বন্ধুর বাড়ির দূরত্ব 20 মাইল। এর মাঝে রাস্তা দিয়ে হেঁটে যেতে হয়, তারপর নদীপথে 3 ঘন্টা যেয়ে আবারও বহুদূর হেঁটে যেতে হয়। তখন তো এখনকার মতো এত গাড়ি ছিল না, তাই পায়ে হেঁটেই যেতে হতো। তো ইমাম সাহেব যথাসময়ে বন্ধুর বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। ওনার বন্ধুর বিচার শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। বিচারের আগে ওনার বন্ধুকে বলেছিলেন বিচারের পর এ পর্যন্ত আগিয়ে দিয়ে আসতে, কিন্তু বিচারের পর কোনো একটা কারণে ওনার বন্ধু ওখান থেকে অন্য কোথাও চলে যায়। ইমাম সাহেব চিন্তা করেন, বন্ধু যখন নেই তখন তো আমাকে একাই যেতে হবে। তাই উনি দেরি না করে তখনই রওনা দেন। প্রায় 2 ঘন্টা ধরে উনি হাঁটার পর এশার আজান শুনতে পেলেন, কিন্তু কোথা থেকে আজানটা আসছে সেটি উনি বুঝতে পারছিলেন না, যেহেতু চারদিকে অন্ধকার। এতক্ষণ উনি অন্ধকারেই হাঁটছিলেন। দুর্ভাগ্যক্রমে বাড়ি থেকে উনি টর্চ আনতে ভুলে গিয়েছিলেন। আজান শোনার পর উনি সিদ্ধান্ত নেন নামাজ না পড়ে উনি আর সামনে আগাবেন না। তাই উনি আশেপাশে মসজিদ খুঁজতে লাগলেন। রাস্তাটা নির্জন। তিনি এমন কাউকেই পাচ্ছেন না যাকে আশেপাশের মসজিদ সম্পর্কে জিজ্ঞেস করবেন। তাছাড়া আশেপাশে তেমন কোনো বাড়িঘরও নেই। উনি হঠাৎ সামনে একজন লোককে আসতে দেখলেন। লোকটার বর্ণনা এমন যে লোকটা প্রায় 6 ফুট লম্বা হবে, পরনে পুরো শরীর জুড়ে কালো আলখাল্লা। ইমাম সাহেব ওই লোকটাকে মসজিদ সম্পর্কে জিজ্ঞেস করলেন। লোকটা একটা রাস্তা দেখিয়ে দেন। ইমাম সাহেব কোনো রকম চিন্তা না করেই লোকটার দেখিয়ে দেওয়া রাস্তাটা দিয়ে সামনে যেতে থাকলেন। একটা পর্যায়ে উনি আজানের আওয়াজটা শুনতে পান। ইমাম সাহেব বুঝতে পারলেন লোকটা তাকে ভুল পথ দেখিয়েছেন। তিনি মসজিদ থেকে আরো দূরে চলে গেলেন। কিছুক্ষণ দাঁড়িয়ে উনি চিন্তা করলেন, এখন আর পেছনে যাওয়ার সময় নেই, আর উপায়ও নেই, কারণ অন্ধকারে সে কোন রাস্তা দিয়ে কিভাবে এসেছে তা মনে নেই। তাই উনি আবার সামনের দিকে হাঁটা ধরলেন। কিছু দূর যাওয়ার পর উনি একটি বাড়ি দেখতে পান। বাড়িতে গিয়ে ডাক দিতেই একজন মহিলা সাড়া দিলেন। উনি মহিলাকে জিজ্ঞেস করলেন, এখানে কোনো মসজিদ আছে? মহিলাটি একটি রাস্তা দেখিয়ে দিলেন। ইমাম সাহেব ওই রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। কিছুক্ষণ যাওয়ার পর একটা মসজিদ দেখতে পেলেন। ওনার ভাষায়, এমন মসজিদ, এত সুন্দর মসজিদ আমার সারা জীবনে কখনো দেখিনি। উনি মসজিদের সামনে দাঁড়িয়ে চিন্তা করেন, এখানে এত সুন্দর মসজিদ আছে তা তো কেউ আমাকে বলেনি। কিছুক্ষণ চিন্তা করে ইমাম সাহেব মসজিদের ভেতরে গেলেন। ওনার মতে মসজিদের মধ্যে এত সুঘ্রাণ আর এত আরাম যা কখনো উনি দেখেননি। ভেতরে ঢুকতেই ওনার সকল ক্লান্তি দূর হয়ে গেল। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে উনি সুন্নত নামাজ পড়েন। সুন্নত শেষ করার পর উনি দেখলেন মসজিদের মুয়াজ্জিম ছাড়া আর কেউ নেই। যেহেতু উনি একা, তাই তিনি ফরজ নামাজ পড়ার জন্য উঠে দাঁড়ালেন। আর তখনই ওনাকে অবাক করে দলে দলে লোকজন মসজিদে ঢুকতে লাগলো। উনি লক্ষ্য করলেন সবার চেহারা এক, আর সবার মাথা থেকে পা পর্যন্ত সাদা কাপড়ে ঢাকা। উনি একটু অবাক হলেন।
কারণ গ্রামের মসজিদে সাধারণত এত লোকজন হয় না এশার সময়। সবার সাথে উনিও দাঁড়ালেন নামাজ পড়ার জন্য। তখন ওই লোকগুলো ওনাকে হাতের ইশারায় বললেন নামাজ পড়ানোর জন্য। উনি চিন্তা করলেন, আমার সাথে যা ঘটছে তা মোটেও সাধারণ কিছু না। এখন যদি উনি ওই লোকগুলোর বিরুদ্ধে যায় তাহলে ওনার ক্ষতি হতে পারে। তাই উনি নামাজ পড়াতে গেলেন। নামাজ শেষ করার পর উনি আক্ষেপ করতে লাগলেন, আমি নামাজ কেন শেষ করলাম? কারণ ওই মসজিদে এত আরাম আর শান্তি যে ওনার ওখান থেকে বেরোতেই মন চাচ্ছে না। কিন্তু মন পড়ে রয়েছে বাড়িতে, কেননা ওনার ছেলেটা অসুস্থ। যে করেই হোক ওনাকে আজ বাড়ি পৌঁছাতেই হবে। উনি যখন মসজিদ থেকে বের হবেন এমন সময় ওই লোকগুলো ওনাকে চেপে ধরলেন খেয়ে যাওয়ার জন্য। উনি আর দ্বিমত করেননি, কারণ উনি বুঝতে পারেন ওনার সাথে অলৌকিক কিছু হচ্ছে। ওনার সামনে অনেক ফল দেওয়া হলো, উনি খেলেন। ওনার মতে, আমি এত স্বাদের ফল জীবনে আর কখনো খাইনি। খাওয়া দাওয়া শেষ করে উনি আবার বাড়ির পথে রওনা দিলেন। একটা সময় উনি নদীর কাছে গিয়ে পৌঁছান। তখন গভীর রাত, আশেপাশে কোনো নৌকো দেখতে পেলেন না। তিনি জোরে দুবার চিৎকার করলেন, বললেন কেউ আছে কিনা। যখন কোনো সাড়া পেলেন না তখন ওনার মাথার পাগড়িটা বিছিয়ে তার উপর বসলেন আর সিদ্ধান্ত নিলেন ফজরের আজান না হওয়া পর্যন্ত উনি এখান থেকে নড়বেন না। এভাবে অনেকক্ষণ বসে থাকার পর উনি একদল মানুষকে নদীর ঘাটের দিকে আসতে দেখেন। একটু কাছে আসার পর উনি দেখেন ওই লোকগুলো যাদের সাথে তিনি নামাজ পড়েছিলেন। এবার ওই লোকগুলোর সাথে একটি লাশও রয়েছে। ইমাম সাহেব ইতিমধ্যে কিছু সূরা পড়েন যাতে লোকগুলো ওনার কোনো ধরনের ক্ষতি না করতে পারে। লোকগুলো কাছে আসলে উনি জিজ্ঞেস করলেন, আপনারা কোথায় যাবেন? লোকগুলো কোনো কথা বলেনি। উনি আবার জিজ্ঞেস করলেন, আপনারা কোথায় যাবেন? এবার 3 বার জিজ্ঞেস করার পর ওনাদের মধ্যেই একজন লোক বলল, আমরা আপনাদের বাসায় যাব। ইমাম সাহেব বলেন, আমার বাসায় যাবেন ভালো কথা, কিন্তু এই লাশটা কার? ওই লোকগুলো বলে, এটা আপনার ছেলের লাশ, আপনি আমাদের সাথে চলেন। এই কথা শোনার পর ইমাম সাহেব কিছুটা ভয় পায় এবং বলেন, দেখুন, আমি আপনাদের কোনো ক্ষতি করিনি, আপনারা আপনাদের রাস্তায় যান, আমাকে আমার মতো থাকতে দেন। এই কথা শোনার পর লোকগুলো নদীর পানিতে ডুব দিয়ে কোথায় যেন চলে গেল। ফজরের আজান হলে ইমামের পরিচিত একজন মাঝি আসে ইমাম সাহেবকে নিয়ে যেতে। 3 ঘন্টা নদীপথে যাওয়ার পর উনি যখন ওনার বাড়ির কাছাকাছি আসলেন তখন দেখেন এলাকার মানুষজন এসে ওনাকে সান্ত্বনা দিচ্ছেন। উনি চিন্তা করলেন, সবাই আমাকে সান্ত্বনা কেন দিচ্ছে? নিশ্চয়ই বাড়িতে কিছু একটা হয়েছে। উনি যখন বাড়িতে পৌঁছান তখন দেখেন উঠানে লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। উনি ভিড় ঠেলে ভেতরে ঢুকে দেখেন ওনার ছেলেকে উঠানে শুয়ে রাখা হয়েছে। উনি দেখলেন ওনার ছেলের লাশ ফুলা ফাঁপা। উনি চিন্তা করলেন, আমি তো জ্বর দেখে গিয়েছিলাম, জ্বরে তো এমন হওয়ার কথা না। স্ত্রীকে কথাটা জিজ্ঞেস করলে ওনার স্ত্রী বললেন, আজ ফজরের সময় ওনার ছেলের জ্বর এতই বেড়ে গিয়েছিল যে ওনার ছেলে পাগল হয়ে পুকুরে গিয়ে ঝাঁপ দেয়। অনেক খোঁজাখুঁজির পরও ওনার ছেলেকে পুকুরে পাওয়া যায়নি। একটা সময় ওনার ছেলের লাশ নিচ থেকে ভেসে ওঠে। এই ঘটনার পর ইমাম সাহেবের একটা আক্ষেপ থাকে যে আমি যদি ওনাদের সাথে যেতাম তাহলে হয়তো আজ আমার ছেলেকে এই অবস্থায় দেখতাম না। আসসালামু আলাইকুম লিসেনার্স, সামির বলছি। আজকের এপিসোডে এটা আমার দ্বিতীয় ঘটনা। এই ঘটনাটা আমাকে শেয়ার করেছে সিএম ভাই। তো আমি ওনার এই ঘটনাটা আপনাদেরকে বলছি। তো সিএম ভাই উনি 2017 সালে এসএসসি পরীক্ষা পাশ করেন। তো পাশ করার পর ওনার ইচ্ছা ছিল যে উনি প্রাইভেট কোনো কলেজে ভর্তি হবেন, কিন্তু ওনার বাবা মা ওনাকে ভর্তি হতে দেয় না। ওনাকে বলে যে না, তুমি প্রাইভেট কোনো কলেজে ভর্তি হবা না, তোমাকে ভর্তি হতে হলে কোনো পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে হবে। এবং অনেক খোঁজাখুঁজির পর ঢাকার বাহিরে, মানে ঢাকা জেলা থেকে একটু বাহিরে একটা জেলায় একটা কলেজ এরকম সন্ধান পায় এবং ওনাকে সেখানে ভর্তি করে দেওয়া হয়।
তো সিয়াম ভাই বলে যে উনি যখন ভর্তি হয় তখন নাকি ছিল প্রায় সেমিস্টারের মাঝামাঝি, মানে অলরেডি অনেকেই ভর্তি হয়ে গেছে এবং উনি প্রায় বলতে গেলে সেই কলেজের শেষ স্টুডেন্ট। তো ভর্তি হওয়ার পর ওনাকে যে হোস্টেলে যে রুমে থাকতে দেওয়া হবে, তো সেই হোস্টেলের নিচে যখন উনি প্রথম যায় দারোয়ানকে বলে যে সিট দেখা, বলে যে আমি স্টুডেন্ট আছি, তো আমার রুমটা কোথায়। তো সেই দারোয়ান বলে যে আপনি 3 তলায় একবার শেষ কর্নারে চলে যাবেন, ওইখানে লাস্টের আগের রুমটা আপনার, মানে 314 নম্বর রুমটা আপনার, আর 315 নম্বর রুমটা তালা মারা, ওইখানে কোনো স্টুডেন্ট নাই। তো সে দারোয়ান বলে দেয় যে দেখেন, যেহেতু আপনি শেষের দিকে আসছেন, আপনি ওই রুমে একাই থাকতে হবে, 314 নম্বর রুমে, কারণ এখানে আর কোনো রুমমেট আপনি পাবেন না। আর বলতেছে যে আপনি রুমের ভিতরে ওয়াশরুম আছে, রাতে এরকম বেড টের হবেন না, একটু সাবধানে থাকবেন। তো সিয়াম ভাই উনি নাকি এরকম রুমে যায়, সেদিন তার ওনার কোনো ক্লাস নাই, উনি সারাদিন পার করার পর রাত্রেবেলা ঘুমাতে যাবে। তো ঘুমানোর ঠিক আগ মুহূর্তে উনি মোবাইল টিপতেছিল এবং গান শুনতেছিল। তো উনি শুনতেছে যে ওনার যে দরজা ছিল সেই দরজায় কেউ নখ, মানে হাতের নখ দিয়ে নখ করছে, 3টা টোকা দিছে। এরকম নাকি কয়েকবার হচ্ছে টোকা দিচ্ছে এবং উনি খেয়াল করছে যে আসলে কে টোকা দিতে পারে, হয়তো কি পাশে কি রুমের মেম্বার কেউ আছে নাকি। তিনি আবার এটাও মাথায় রাখতেছে যে না, 315 নম্বর রুম আমার পাশে আছে, এটাতে তো কেউ থাকার কথা না, আর বাকি রুমগুলো তো দূরে দূরে। তুমি সাহস দেখায় সেই রাতেই, মাঝরাতে হবে তখন নাকি, তুমি দরজাটা খুলে দেখায় যে আশেপাশে অন্ধকার, কেউ নাই, ওনার একটু ভয় লাগে। তিনি আবার দরজা লাগায় ঘুমাতে এসে পড়ে, ঘুমায় যায়। তো পরের দিন সকালে উনি যখন ক্লাসের উদ্দেশ্যে রওনা দিবে, সেদিন ওনার প্রথম ক্লাস ওনার, তো উনি রুম থেকে বের হয়ে দেখতেছে যে সেই দারোয়ান চাচা ওনার বারান্দার ওই 315 নম্বর রুম, এখানে বা 14 নম্বরের মাঝখানে একটা লাইট আছে, লাইট লাগাচ্ছে। তো লাইট লাগানোর সময় সেই সিয়াম বলতেছে চাচা কি হয়েছে, এখানে সমস্যা কি। তো বলতেছে না, লাইটটা বাবা ফিউজ হয়ে গেছিল, এটা লাগাই দিলাম, আর আপনি রাতে রুমের থেকে এরকম বের হবেন না, কারণ আপনার রুমটা তো একবারে সাইডে, আর বাকি কিছু না তো অন্য জায়গায় থাকতেছে, আর এখানে আপনি একা বের হওয়ার দরকার কি। তো সিয়ামের একটু খটকা লাগে, তো কি বলে দাঁড়ান চাচা এটা, আমি এবার রুম থেকে বেরোলে কি হয়েছে। তো আবার ওর ক্লাসে চলে যায়, ওর এগুলো নিয়ে আর অতটা মাথা ঘামায় না। সারাদিন ক্লাস শেষ করার পর সন্ধ্যার সময় যখন সে আসবে তখন দেখছে আবার লাইট ফিউজ, মানে অন্ধকার ওর রুমের সামনে। ও দারোয়ানকে সেই মুহূর্তে ফোন দেয়, দারোয়ানকে বলতেছে যে চাচা আপনি যে লাইট লাগাই গেলেন এটা তো আবার ফিউজ হয়ে গেছে। তো চাচা বলতেছে যে ঠিক আছে, আমি কালকে এসে লাগাই দিয়ে যাবো আবার লাইট, কিন্তু তোমার রুম থেকে বের হওয়ার দরকার নাই। তো এটা বলার পরে সিয়াম তো রুমে যায়। সেদিন রুমে যাওয়ার পর রাতে আবার ঘুমাতে যাবে, তো ঘুমায় যাওয়ার পর 1:20 দিকে রাতে ও শুনতেছে হঠাৎ করে ওর ঘুম ভাঙে, একটা ছেলে মানে পড়তেছিল, এরকম একটা আওয়াজ, পড়তেছিল বলতে রিডিং পড়তেছে, বই রিডিং পড়লে যেরকম আওয়াজ হয় না, এরকম একটা আওয়াজ আসতেছে। এবং সিয়াম ভাবে যে হয়তো পাশের রুমে কেউ পড়তেছে, কিন্তু ওর মাথায় একটাই কথা যে না, পাশের রুম তো বন্ধ, তালা মারা, 315 নম্বর রুম বন্ধ, এখানে তো কেউ থাকার কথা না, আর পাশে যে রুমগুলো সেগুলো তো দূরে দূরে। তো এটা চিন্তা করতে করতে ও নাকি রাতে দোয়া পড়ে আবার ঘুমায় যায়। পরের দিন সকালে ও আবার ক্লাসে যায়। ক্লাসে গিয়ে সারাদিন পার করার পর সন্ধ্যার সময় সে দেখতেছে যে না, রুমের সামনে লাইট লাগানো এবং লাইট জ্বলতেছে। তো সেদিনও একটু কিছুটা খুশি হয়ে বলছে না থাক, আজকে লাইটটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর লাইটটা নাকি ছিল 314 এবং 15 নম্বর রুমে ঠিক মধ্যবর্তী স্থানে, আশেপাশে খুব একটা রুম ছিল না, বাকি রুমগুলো ছিল দূরে। তো সিয়াম ভাই নাকি উনি নাকি রুমে চলে যায়। তার রুমে চলে যাওয়ার পরে উনি রাতে ঘুমাবে। তো ঘুমানোর কিছুক্ষণ পরে উনি একটা স্বপ্ন দেখতেছে, কি একজন বলতেছে ওনাকে যে বাইরের লাইটটা নিভাই দেন, লাইটটা জ্বালানো থাকলে আমার খুব কষ্ট হয়। এটা নাকি কয়েকবার বলতেছে এবং উনি নাকি হঠাৎ করে ঘুম থেকে উঠে যায়। উঠে গিয়ে উনি খেয়াল করে যে ওনার রুমের যে মেইন দরজাটা ছিল ওইখানে বারান্দার যে লাইটের আলোটা একটু হালকা রুমের নিচে দিয়ে, ওই দরজার নিচে দিয়ে আসতেছিল, রুমের দিকে আসতেছিল। উনি খেয়াল করে যে রুমের কর্নারে থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে। উনি প্রথমে খেয়াল করে যে কি হইতে পারে, কান্নার আওয়াজ কে কাঁদতেছে। হঠাৎ করে উনি আবছা আলোতে খেয়াল করতেছে যে ওনার রুমটা তো বেশ বড় ছিল, উনি দেখতেছে একটা কর্নার থেকে একটা ছেলে হামাগুড়ি দিয়ে ওনার দিকে আসতেছে। এবং এটা দেখার পর নাকি উনি প্রচন্ড চিৎকার দেয় এবং চিৎকার দিয়ে ওনার কোনো জ্ঞান থাকে না, উনি জ্ঞান হারায় ফেলে। উনি যখন সকালে ওনার জ্ঞান আসে, উনি দেখে যে ওনার আশেপাশে যারা ছিল, পাশের রুমগুলো যারা ওনার ফ্রেন্ডরা ছিল, ওরা এসে ওনাকে মানে উঠাইতে, ঘুম থেকে উঠাইছে এবং বলতেছে যে কি হয়েছে, তুমি এরকম অবস্থা কেন। সেম হয়ে বলতেছে যে আমি বলতে পারবো না, রাতে আমি এরকম খারাপ কিছু দেখছি। তো সেই রুমমেটরা মানে ওনার পাশের রুমে যারা ছিল ওরা বলতেছে যে ঠিক আছে, খারাপ কিছু দেখছো, ঠিক আছে, এরকম তো মাঝে মাঝে আমরা আওয়াজ পাই, আর আমরা আসলে তোমাকে বলি নাই, তুমি তো এবার এখানে একাই থাকতেছো, আমরা ভাবছি তুমি কোনো সমস্যায় পড়তেছো না, কারণ 2 দিন হলো তুমি উঠছো, তুমি কোনো সমস্যা পড়লে তো আমাদেরকে বলতে পারতা। তখন সিয়াম ভাই বলে যে কি সমস্যা হয়েছে এখানে। না, ওরা বলতেছে, ফ্রেন্ডরা বলতেছে আশেপাশে যে দেখো প্রায় সময় এরকম রাতে দরজা নক করে আওয়াজ পাই, কিন্তু আমরা রুম খুলে দেখি কেউ নাই, আর যেহেতু আমরা ওইখানে রুমে কয়েকদিন একসাথে থাকি আমাদের এটা অভ্যাস হয়ে গেছে, আর তুমি তো এখানে একা থাকো। তখন নাকি সিয়াম ভাই প্রচন্ড ভয় পায়, উনি নিজেই সিদ্ধান্ত নেয় এবং যে উনি এখানে থাকবে না,
উনি ওনার বাবা মার সাথে কন্ট্যাক্ট করে, ওনার নাকি আশেপাশে কোনো আত্মীয় বাসা ছিল, ওখানে থাকা শুরু করে। তো সিয়াম ভাই যেটা বলে যে সেদিন তো এরকম এটা চলেই গেল, তো ওনার মাথায় নাকি একটা ঘুরতেছিল যে কি ঘটতে পারে এখানে। তো উনি নাকি পরবর্তীতে ওনার যে দারোয়ান চাচা ছিল, তো কোনো একদিন দারোয়ান চাচাকে উনি বলতেছে, চাচা একদিন আমরা চা খাবো, আইসেন এরকম সময়। তো ওনাকে বাইরে চা খাচ্ছিল এক জায়গায়, তো সিয়াম ভাই সেই দারোয়ান চাচাকে বলতেছে, মানে হোস্টেলের দারোয়ান চাচাকে বলতেছে, চাচা এই বিল্ডিংটাতে আমি ছিলাম 314 নাম্বার রুমে, ওইখানে তো একটা সমস্যা হয়েছে, আপনাকে তো জানেন আপনি, তা আসলে এখানে কি আসলে কোনো সমস্যা হয়, কেন হয় এটা বলতে পারেন? চাচা নাকি বলতে রাজি হচ্ছিল না। একটা পর্যায়ে চাচাকে অনেক প্রেশার দেবো, চাচা বলতেছে যে একটা ঘটনা আছে, কিন্তু আপনি হোস্টেলের অন্য কারোর সাথে এটা শেয়ার করবেন না। তখন ওই সিয়াম ভাই বলে যে হ্যাঁ বলেন, সমস্যা নাই। তখন সে চাচা বলে যে আজ থেকে 2 বছর আগে নতুন ব্যাচে স্টুডেন্ট যখন ভর্তি হবে, তো একটা ছেলে ছিল রনি নামে, সেই ছেলেটা 314 নাম্বার রুমের পর যে রুমটা, মানে 315 নাম্বার রুমে এরকম থাকা শুরু করে, এবং ওরা 4 জন মিলে সেই রুমে ছিল। রনি নাকি অনেক মেধাবী ছিল, এবং সে দেখতে শুনতে খুব ভালোই ছিল, এবং খুব হ্যাংলা পাতলা ছিল, এবং চোখে সবসময় চশমা পরা থাকতো, এবং ভালোই মেধাবী ছিল, মানে কলেজে প্রতিটা পরীক্ষা নাকি সে ভালো রেজাল্ট করতো। তো সেই ছেলেটা নাকি এখানকার কোন স্থানীয় এক লোকের মানে সাথে মিশে সে ব্ল্যাক ম্যাজিক শিখে, এবং সে নাকি রুমে প্রায় ব্ল্যাক ম্যাজিকের কার্যকলাপগুলো করতো। তো ওর সাথে বাকি যে 3 জন রুমমেট ছিল নাকি এগুলো দেখে প্রায় সময় নাকি একটু ভয় পাইতো, এবং সেই রনের মধ্যে নাকি খুব মানে চেঞ্জ আসতেছিল এইসব কাজ করতে করতে। তো এইসব কাজ যখন করতো তখন ওর রুমমেটটা ওকে ছেড়ে পাশে আশেপাশে যে রুমগুলো আছে ওগুলাতে মনে সিট ফাঁকা ছিল, ওখানে চলে যায়। তো রনি তো এখানে একাই থাকা শুরু করে। তখন সে দারোয়ান চাচা সিয়াম ভাইকে বলে যে একদিন এরকম রনির কোনো সন্ধান নাই, মানে রুম সকাল থেকে বের হচ্ছে না। তো দারোয়ান চাচা নাকি রুমে নক করে সকালবেলা, ভাবে হয়তো ঘুমাইতেছে যে বিদ্যুৎ আটকানো। দুপুরবেলা নক করে, ডাকে, কোনো সারা শব্দ নাই। বিকেলের দিকে যখন দেখতেছে না কোনো সারা শব্দ নাই, তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে রনির রুমটার দরজা ভাঙা হবে। দরজা ভেঙে দেখে যে রনি ফ্যানের মধ্যে ফাঁস দিয়ে সুইসাইড করছে, এবং তার রুমের মধ্যে অনেক ব্ল্যাক ম্যাজিকের বই খোলা অবস্থায় পড়ে আছে। এটা দেখার পর সেই দারোয়ান চাচা তো সবাইকে দেখায়, এবং দেখানোর পরে তো ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে যাওয়া হয়, এবং ময়নাতদন্তের রিপোর্ট আসে এটা যে ছেলেটার হাড় নাকি শরীরে অনেক জায়গায় ভাঙা ছিল। যেটা নাকি খুব রহস্যময় একটা মৃত্যু ছিল, এই কারণে যে ও নিজেই সুইসাইড করলে হাড় বিভিন্ন জায়গায় ভাঙা থাকবে কিভাবে। তখন কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে এই রুমটা তালা মারে দিবে, এবং তালা মেরে দেয় ওরা। তো যেহেতু এখন পরবর্তী রুম লাগবে, 3 মাস পর নাকি আবার এই রুমটাকে খুলে দেওয়া হয়। তো তখন ওই এরিয়ার প্রভাবশালী কোন একটা নেতার ছেলে সেখানে মানে ভর্তি হয় সেই কলেজে, এবং সেই নেতার ছেলেটাকে ওরকম ওর সিট পরে 315 নাম্বার রুমে, এবং সেখানে তাকে একাই থাকতে হবে। সেই ছেলেটার নাম ছিল সিফাত। তো সে এরকম নাকি থাকা শুরু করে। তো সেই ছেলেটা নাকি, সিফাত নাকি ছিল একটু মানে পড়ালেখা খুব অমনোযোগী ছিল, এবং সে রাজনীতির সাথে জড়ায় যায়, এবং একটু বকরা টাইপের ছিল আর কি। তো এরকম ওর প্রথম কোনো সমস্যা হয় না। সমস্যাটা হয় 2 মাস পর থেকে। সে সিফাত যখন 315 নাম্বার রুমে থাকা শুরু করে, সে একদিন রাত্রেবেলা ঘুমাবে। তো ঘুমানোর পরে হঠাৎ করে সে ঘুমের মধ্যে ফিল করে যে ওর বুকের মধ্যে কিছু একটা স্পর্শ, মানে কিছু একটা লাগছে। সে চোখ খুলেই নাকি জোর চিৎকার দিয়ে লাশ 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 বলে চিৎকার দেয়, এবং আশেপাশে যারা রুমের আশেপাশে রুমে যারা বন্ধুরা ছিল নাকি তাদের দরজা ভেঙে ঢুকে, এবং ও দেখার পর দেখতেছে যে সিফাত এরকম চিল্লাচ্ছে অনেক। তখন ওরা এসে বলেছে কি হয়েছে। সিফাত বলতেছে আমি এখন দেখছি যে ফ্যানের মধ্যে এখানে একটা লাশ ঝুলতেছিল, এবং লাশের পাটা আমার বুকে এসে লাগতেছিল। এটা দেখার পর সেদিন রাতে নাকি 2 জন রুম মানে ওর যে পাশের রুমে যে ইয়ারা ছিল, ফ্রেন্ডরা ছিল, ওরা 2 জন রাতে ওকে থাকে, এবং থাকার পর তো আর কোনো সমস্যা হয় না। তো তারপর থেকে আবার সিফাত একা থাকাই শুরু করে। কিন্তু একটা সমস্যা মানে উদয় হয় এরকম, যে সমস্যাটা ছিল এরকম যে সিফাত নাকি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছিল তারপর থেকে। ও নাকি ঠিক আগে যেমন রনি এখানে একটু হ্যাংলা পাতলা ধরনের ছিল, সিফাত ছিল একটু মোটা ধরনের, সে নাকি আস্তে আস্তে এরকম হ্যাংলা পাতলা হয়ে যাচ্ছিল, এবং ও চশমা পড়া শুরু করে। এবং আশ্চর্য বিষয় হচ্ছে এটা যে পরীক্ষাতে কখনোই ভালো রেজাল্ট করতো না, খুব বাজে রেজাল্ট ছিল ওর। কিন্তু তারপর থেকে কয়েকদিন পর থেকে যখন ওদের সেমিস্টার ফাইনাল, প্রতিটা পরীক্ষায় নাকি সে খুব ভালো রেজাল্ট করা শুরু করে, যেমনটা ভালো রেজাল্ট করতো রনি আগের এই রুমে যে সুইসাইড করেছিল। এরকম সিফাত রাজনীতি এরকম সে যে করতো, টুকিটাকি রাজনীতি করতো, সে কলেজে এগুলো ছেড়ে দেয়, এবং সে নাকি ভালো হয়ে যাচ্ছিল। তো এরকম ঠিক রনির মতো একদিন সিফাতকে এরকম রুমে সকাল থেকে দেখছে যে রুম থেকে বের হচ্ছে না, সেই চাচা নাকি দারোয়ান চাচা নাকি রুমে নক করে, 2 বার নক করে, খুলে না,
ঠিক দুপুরে যখন এরকম নক করে খুলনা ও সিফাতের ফ্যামিলিকে জানানো হয় এবং দরজা ভেঙে দেখা হয় যে ঠিক সেম রনি যেরকম ফ্যানের মধ্যে ফাঁস দিয়েছিল, সিফাতও সেরকম ফাঁস দিয়েছে এবং ঠিক রুমের মধ্যে এরকম ব্ল্যাক ম্যাজিকের বই পড়ে আছে। তখন সিফাতের বাবা কলেজ কর্তৃপক্ষকে বলে যে না, ও আমার ছেলে এরকম সুইসাইড করে নেই, ওকে মেরে ফেলা হয়েছে। এটা নিয়ে নাকি অনেক মামলা মোকদ্দমা হয়, কিন্তু একটা পর্যায়ে প্রমাণ আসে যে না, সিফাত আসলে আত্মহত্যা করছিল। তো তারপর তো মামলাটা ক্লোজ হয়ে যায়। তারপরে সেই চাচা সিএম ভাইকে বলে যে তারপর থেকে এই 315 নাম্বার রুমটা একবারে তালাবন্ধ থাকে এবং আমরা চাই না কলেজের এটা কেউ জানুক যে এখানে এই সমস্যাটা হয়েছে। শুধু তুমি কলেজ হোস্টেল থেকে চলে গেছো দেখে জানাইলাম এবং এটা কাউকে জানাবা না, আমাকে এই কথাটা কাউকে জানাবা না, এবং যদি কাউকে কখনো শেয়ারও করো কখনো কলেজের আমাদের এখানে নাম দিবা না, এতে আমাদের সুনাম নষ্ট হবে। তো সিএম ভাই বলে যে এটা একটা বাস্তব ঘটনা ওনার সাথে ঘটে এবং ওটি উনি শেয়ার করে, এবং এটাতে না ওই কলেজটার সেই হোস্টেলটার রুমটা নাকি এখন এরকম তালা মারা এবং কেউ থাকে না ওইখানে, এবং যে জেলায় এই কলেজটা সেটা খুব নাম করে একটা কলেজ। তো এটাই সিএম ভাই আমাকে বলে। তো আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে। দর্শক, বাছাই করা ভূতি ফিল্ম আপনাদের কেমন লাগলো? আমরা আসলে প্রত্যেক দিন এরকম বাছাই পর্ব ভূতি ফিল্ম আপনাদের জন্য নিয়ে আসি। আর এরকম বাছাই পর্ব ভূতি ফিল্ম শোনার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, কেননা এই চ্যানেলটি সব সময় আপনাদেরকে স্পেশাল যে ঘটনাগুলো থাকে সেগুলো নিয়ে হাজির হয়, ইমেইল যে ঘটনাগুলো থাকে সেগুলো নিয়ে হাজির হয়। তো সেটা অবশ্যই আপনারা দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তীতে আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে আরও নতুন একটি স্পেশাল এপিসোড নিয়ে। তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ। আমি রাস্তাল আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা ভূত.com-এ আসতে চান তারা কিন্তু বাসায় বসেও আমাদের শোতে অংশ নিতে পারেন। আপনার ঘটনাটি রেকর্ড করে ফেলবেন, তো রেকর্ড করে ফেলুন। আপনাদের প্রত্যেকের হাতে স্মার্ট ডিভাইস রয়েছে এবং সেই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ঘটনা রেকর্ড করে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন ইমেইলের মাধ্যমে। তাহলেই আর কোনো ঝামেলা নেই। যাই হোক, আমরা আসলে খুবই বেশি জোর দিচ্ছি, নেক্সট কয়েক মাস জোর দেব অডিও ক্লিপের ওপরে। চলুন কথা না বাড়িয়ে আরো একটি অডিও ক্লিপ শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ধন্যবাদ আমাকে অডিও ক্লিপের মাধ্যমে আপনার সঙ্গে জয়েন হওয়ার মতো সুযোগ করে দেওয়ার জন্য। ইতিপূর্বে অনেক ঘটনাই আপনি বলেছেন যে আপনার দর্শক অনেক বেশি পছন্দ করেছেন ভূত.com-এ, তো আপনি বলেছেন যে আমি যেন আরো একটি ঘটনা পাঠাই। তো আমি ফার্স্ট অফ অল আমার আসলে ভূত.com-এর যে বন্ধুগণ আমাকে পছন্দ করেছেন, রাকিবের ঘটনা শুনতে চেয়েছেন, তাদেরকে আমি আসলে আন্তরিকভাবে খুবই ধন্যবাদ জানাই। আপনাদের জন্য হয়তো সুযোগ পেয়েছি আরেকটি ঘটনা বলার মতো। তো রাসেল ভাইকে ঘটনা দেওয়ার পর রাসেল ভাই সিলেক্ট করেছেন, তার মানে ঘটনাটা অবশ্যই একটু ভয়াবহ আছে। তো আশা করবো যে সবাই ধৈর্য সহকারে পুরো ঘটনাটা একটু শুনবেন। এটা আসলে আমার রহিম চাচার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা, যিনি মানে একটা অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিলেন। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমার নাম রাকিব আল হাসান, আমি ঢাকায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় পড়াশোনা করি ফাজিলে, এবং পাশাপাশি ছোটখাটো একটু বিজনেস করি, এবং আমার বাড়ি হচ্ছে লালমনিরহাট জেলা আদিতমারি থানায়। তো আসলে যে ঘটনা ঘটেছে, একটা লাশ নিয়ে মূলত এই ঘটনাটা, যে লাশগুলো আসলে এত মানে অনেক আগের একটি ঘটনা। এটা কিন্তু ছিল প্রায় 2015 সালের জুন মাসের 17 তারিখের এই ঘটনাটা চলছে। রহিম চাচা একদিন হচ্ছে তাড়াহুড়া করে বাসায় খাওয়া দাওয়া করে, তো উনি একটু উঠানে বসে সিগারেট খাইতেন, তো উনি খাচ্ছেন। তো হাসপাতাল থেকে একটা কল আসলো যে একটা লাশ আছে, এই লাশটা তাকে মানে নিয়ে যাইতে হবে একটা গ্রামে। সেটা ছিল গ্রামটা ছিল কোথায়, মেবি ওটা হচ্ছে ভাইয়া নোয়াখালীর ওই দিকের একটা জায়গা ছিল, এই মুহূর্তে আমার নামটা মনে নেই, নোয়াখালীর। তো নোয়াখালীতে যাবে সেই লাশটা নিয়ে। তো প্রতিমধ্যে আমার চাচা তো বাসার থেকে বের হয়ে গেলেন সেই লাশ গ্রহণ করার জন্য। তো গেলেন, যাওয়ার পর রাসেল ভাই ওনাকে দেখানো হলো যে ওই লাশটা যেটা ইয়ার মধ্যে আছে, শোয়ানো আছে, তো ওই লাশটা মানে অনেক কটা লাশ, তো তার মধ্যে বললো যে এই লাশটা নিয়ে যাইতে হবে। তো ওখানকার কিছু লোকজন নিয়ে তিনি লাশটা মানে হাসপাতালের থেকে বের করে তিনি তার অ্যাম্বুলেন্সে তোলেন। তো রাসেল ভাই ওই লাশটার যে এতটা দুর্গন্ধ ছিল, মনে হচ্ছিল যে এটা আসলে একটা লাশের মানে টাটকা একটা লাশের এরকম দুর্গন্ধ হয় না,
স্বাভাবিকভাবে। উনি তো যেহেতু লাশ বহন করেন, উনি তো বোঝেন এত কিছু লাগাই দেওয়ার পর তো এত দুর্গন্ধ হয় না। তারপর সেই লাশটা উনি নিছেন, নেওয়ার পর তিনি এবং তার সাথে ছিল আর একজন, তো দুজন মিলে রওনা দিলেন সেই নোয়াখালীর উদ্দেশ্যে। তো তিনি যাওয়ার পথে হঠাৎ মানে একদম নির্জন একটি রাস্তা পড়ে যায়। তো মানে এই রাস্তাটা যাওয়ার আগে হয়েছে কি রাসেল ভাই, রাস্তার নাকি মানে মাঝখানে মানে যাওয়ার আগে এখানে একটু ঝামেলা হয়েছে। অর্থাৎ একটা মানে বৃষ্টির দিন ছিল, বড় একটা বিশাল বড় একটা বট গাছ সেখানে ফালানো ছিল। তো উনি বাইপাস একটা রাস্তা ধরে তিনি যাবেন আর কি, মানে অন্য একটা রাস্তা ধরে তিনি নোয়াখালী যাবেন। তো এটা একটু গ্রামের ভিতর দিয়ে যাইতে হয়, তো এই জন্য আর কি গ্রামের দিক দিয়েই আমার রহিম চাচা আর কি গাড়িটা ঘুরায় নেন। তো নেওয়ার পর তিনি যখন একটা নির্জন মানে একটা গ্রাম ছেড়ে আর একটা গ্রাম মাঝখানে একটা রাস্তা, শুধু মোটামুটি একটু দূরত্ব নিয়ে একটা রাস্তা আছে, এখানে মানুষ মানে আবাদ সাবাদ করে এরকম, মানে ওখানে কেউই থাকে না। যদি আপনার মনে করেন ওই নির্জন রাস্তার মাঝখানে যদি কেউ মানে চিল্লায়ও, তারপর দুই পাশের গ্রামের কেউই শুনবে না, এইরকম মানে দূরত্ব আর কি রাস্তাটার। তো চাঁদনি রাত ছিল, তো চাচা ওই দিক দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে রাসেল ভাই গাড়ি 3 বার ধাক্কা দিয়ে গাড়িটা থেমে যায়। থেমে যাওয়ার পর চাচা পরে আবার চাবি দিয়ে স্টার্ট দেওয়ার চেষ্টা করে, অ্যাম্বুলেন্স কোনোভাবেই স্টার্ট নিচ্ছে না। মানে অ্যাম্বুলেন্স টোটালি হয়ে গেছে, একদম মানে ড্যামেজ হয়ে গেছে। যে মনে হচ্ছে চাচা বলছিল যেভাবে যে আমি বাবা এত পরিমাণে চাবি ঘোরাচ্ছি, মনে হচ্ছে এটা মানে অনেক আগে নষ্ট হয়েছে, এরকম একটা গাড়ির অবস্থা, মানে একটু যে নিবে এরকম নেয় না, গাড়ি টোটালি একদম ড্যামেজ। তো চাচা নামলেন, নামার পর একটু ইঞ্জিন দেখবেন, কিন্তু রাসেল ভাই আমার চাচা হঠাৎ সেই তার মানে যে লাশবাহী গাড়ির ভিতর থেকে, অর্থাৎ যে অ্যাম্বুলেন্সটা ছিল তার ভিতর থেকে হঠাৎ কিছু মানে শব্দ আসতেছে, এবং কিছু কিছু মানে লাশ বলতেছে যে আমাদেরকে মানে বিভিন্ন জায়গার কথা বলছেন, মানে উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল বিভিন্ন জেলার কথা বলছেন, যে আমাকে ওই জেলায় নিয়ে যাবেন না, আমার বাড়ি তো ওখানে, আমাকে নিয়ে যাবেন না, অমুক বলতেছে আমাকে ওইখানে নিয়ে যাবেন না, এইরকম ঘটনা। তো আমার চাচা বললো যে ভিতরে তো লাশ একটা, আর সেখানে কথাই বা বলবে কি, এটা কথা বলার তো কেউই নেই, যেহেতু লাশ তো কথা বলে না। তো ওর পাশের যে ছেলেটা, তো দুইজনে স্পষ্ট শুনতেছেন যে মনে হচ্ছে যে ভিতরে 4-5 জন আমি যাত্রী নিয়েছি, যে যাত্রীগুলো বলতেছে এখানে যাবেন না ওখানে যাবেন না। তবে রাসেল ভাই আমার চাচা বুঝতে পারলেন যে নাম বা যে স্থানের কথাগুলো বলছেন, এটা চাচার এই কেরিয়ারে অনেক আগে কিছু লাশ আমার চাচাকে দিয়েছিলেন যে এগুলো পৌঁছায় দিতে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার চাচা সেই লাশগুলো সেখানে নিয়ে যাননি। তিনি আসলে মানে দেখা গেছে যে মোটামুটি বেওয়ারিশ লাশ, কিন্তু আনুমানিক কিছু দিছে যে ওনাকে বলছেন যে এই লাশগুলো অমুক জায়গার হতে পারে, আমরা কিছুটা আইডেন্টিফাই করতে পারছি, বেওয়ারিশ লাশ, যে লাশগুলোর কোনো মাথা নেই, তো পাঠাই দিতে চাইছে। তো এখন ওখানে তো কেউ গ্রহণ করবে না, ওই লাশ ওই এলাকাগুলো তো কোথাও কেউ গ্রহণ করবে না, বাট আপনি একটু যাচাই করবেন অমুক নামের আছে কিনা, আপনি লাশগুলো দিয়ে আসবেন, মোটামুটি ভালো পারিশ্রমিক দেবে চাচাকে বলছে, তো এরকম দেবেন। তো চাচা কি করছেন, পারিশ্রমিক নিয়ে ওই লাশগুলো রাস্তার একদম নির্জন রাস্তায়, যেখানে কেউ ছিল না, পাশ দিয়ে একটা রাস্তা বেয়ে গেছে একটা বনের দিকে, তিনি সেখানে মাটি খুঁড়ে সব লাশ একসাথে রেখে একদম পুঁতায় ফেলছেন। লাশগুলোকে কবর দেওয়া ঠিক হয়নি, মানে ঠিকভাবে কবর দেওয়া হয় নাই, তিনি দিয়ে জাস্ট বলছেন যে পৌঁছাই দিয়েছি। কারণ চাচা চিন্তা করছে যে শর্টকাটে যদি কবর এগুলোকে, আমি যেহেতু বেয়ারিশ লাশ, আমি যদি এগুলোকে কোথাও পুঁতায় দেই বা কোথাও রেখে দিই মাটি চাপা দিয়ে, তাহলে তো কেউ জিজ্ঞাসা করার মতোও নেই। এখন আমাকে কিছু ঠিকানা দিছে, আমি ওগুলা ওই ঠিকানা অনুযায়ী আমি দেখবো, তারপর খুঁজে খুঁজে লাশ দিতে হবে, তারা নেয় কিনা, মানে অনেক সঞ্চয় না, এই জন্য রাসেল ভাই উনি নিজে ওই কাজটা করে ফেলছে, যে একটা বনের ভিতরে যদি করি তো কেউ দেখবে না। তো তারপর চাচা মানে ওই রকম করে বনের ভিতরে ওই লাশগুলোকে মানে মোটামুটি মাটি চাপা দিয়ে তিনি অ্যাম্বুলেন্স টান দিয়ে
তিনি বাসায় চলে আসছেন। তো ওই যে লাশগুলো, সেই লাশগুলোর কথা তিনি মানে অনেক নির্জন রাস্তায়, এই রাস্তায় ওই লাশগুলো বলতেছে যে আমার ঠিকানা অমুক জায়গায়, আমার মানে কথাগুলো খুবই মানে কম্পন হচ্ছে না, এরকম যে অনেক পুরনো দিনের মানে লাশ যার আত্মা কথা বলছে এরকম, যে আমার লাশটা তো ওই দিকের ছিল, আমার লাশটা কেন তুমি এখনো ফিরাই দাওনি, আমার লাশ আমার পরিবারে দিয়ে আসো। তো এইরকম কথা শুনছে এবং গাড়ি তো কোনোভাবেই স্টার্ট নিচ্ছে না। তো তারপর চাচা চিন্তা করলো যে দেখি আমরা একটু এই মানে অ্যাম্বুলেন্সটার ভিতরে আমরা দেখি কি ঘটনা, এখানে এরকম আওয়াজ হচ্ছে কেন। মানে ওনার প্রথমত মনে হচ্ছিল যে এখানে কি কোনো রেডিও চালু হইলো না ভিতরে কি চলতেছে। তো তারপর ঠাস করে তিনি দরজাটা খোলার পর দেখতে পান যে তার গাড়ির ভিতরে কোনো লাশই নেই, অর্থাৎ তিনি যে লাশটা নিয়ে যাচ্ছিলেন সে লাশটাও নেই। এটা দেখে তিনি খুবই ঘাবড়ায় যান যে লাশ কোথায়, এটা তো আর বেওয়ারিশ লাশ না, কিছু বলে কাটাই দিবে। তো তারপর রাসেল ভাই তিনি মানে একটু গাড়ির সামনের দিকে তাকালেন, তাকায় দেখেন যে সেই লাশটা একদম মানে সেই লাশটাকে টোটালি দাঁড়ায় আছে একটু দূরেই, মানে পুরো মানে মনে হচ্ছে যে একটা মানে অদ্ভুত লেভেলের, তার মানে চোখের নাকি ভিতরে গর্ত ছিল, দুই চোখের ভিতরে গর্ত, কোনো চোখ নেই, এরকম একটি অবস্থা। আর একটা মানুষ আসলে অনেকদিন না খাওয়ার পর আস্তে আস্তে কিন্তু চামড়াগুলো তার মানে হাড্ডির মধ্যে বসে যায় না রাসেল ভাই, ওই রকম বসে গেছে, এরকম সামনে দাঁড়িয়ে আছে এবং চোখ দিয়ে রক্ত ঝরঝরে পড়তেছে। আমার চাচা তো ওই জায়গা দেখে এটা পুরো অবাক হয়ে গেছে যে হয়তোবা তার সঙ্গে আজকে খুব একটা ভালো দিন যাবে না। তো এটা করার পর মানে তারপর ওরা দুজন খুবই মানে কান্নাকাটি জোরে মানে চিল্লায়, ওখানে কি করবে মানে বুঝতেই তো পারছেন যে যেহেতু একটা রাস্তায় এরকম ঘটনা ঘটছে, মানুষ কি ধরনের রিয়াকশন দিতে পারে। তো এলাকার তো আশেপাশে বললাম না রাসেল ভাই যে দুই পাশে এমন জায়গা যে চিল্লাইলেও কেউ শুনবে না, এরকম একটা নির্জন রাস্তা। তো গাড়ি যে রেখে পালাবে এরকম সুযোগও নেই, গাড়িটা রেখে কোথায় যাবে। তো তারপর তিনি বুকে সাহস রেখে তিনি সালাম দিলেন, দেওয়ার পর মানে ওই ইয়াটা অনেক তার খুব কাছাকাছি আসতেছে, মানে ওই লাশটা। আর রাসেল ভাই ওই লাশটা কিন্তু আসলে টোটাল একটা মানুষের মতো হাঁটতেছে না, কেমন নাকি একটা নতুন ভাবে হাঁটতেছে, মানে যেটা বোঝাও যাচ্ছে না, মাটির উপর দিয়ে আসতেছে, বোঝা যাচ্ছে এটা তিনি মাটির সংস্পর্শে নেই, তো তার কাছাকাছি আসতেছে এরকম অবস্থা। আর গাড়ির ভেতর থেকে একটাই শব্দ যে আমাদের লাশ আমাদের যেখানে ছিল সেখানে ফিরাই দেন। এরকম মানে মনে হচ্ছে যে অনেক মানুষ, 4-5 জন মানুষ একটা রুমে কথা বলে, বদ্ধ করে কথা বলে যেমন হয় না, ওই রকম বলতেছে যে আমাদের লাশ কোথায় পুঁতে রাখছেন সেখান থেকে খুঁড়ে আপনি মানে করে আসেন, আপনি সেই লাশ আবার দিয়ে আসেন। তো এরকম অবস্থা হইতে হইতে পরে দেখতেছেন রাসেল ভাই যে ওই লাশটা আবার আমার চাচার খুব কাছাকাছি আসবে এরকম, তাও তারা হঠাৎ করে সেখানে সেন্সলেস হয়ে দুইজনে ওখানে সেন্সলেস হয়ে পড়ে থাকেন। এবং সকালবেলা যখন মসজিদে যাবে মুসল্লিরা, তো আমার চাচাকে সেখানে দেখেন এবং পানি ছিটায় তাকে মসজিদের মানে এক কোণায় নিয়ে যায়, গাড়ি তো ওখানেই থাকে। তারপর অনেক জ্ঞান ফিরায়, পরে মানে ওখানে একটু প্রাথমিক একটু চিকিৎসাটা করে তারপর ওনার কাছে জিজ্ঞাসা করার পর উনি এটা কথা বলছিলেন আমার চাচা। তারপর তিনি তার অ্যাম্বুলেন্স নিয়ে যাবে। তো পরে অ্যাম্বুলেন্স কিন্তু ঠিকঠাক ছিল। তো দিন হয়ে গেছে, যেহেতু ফজরের পর মানে মোটামুটি তাকে চিকিৎসা করতে করতে প্রায় মোটামুটি একটু দিন হয়ে গেছে, মানে মোটামুটি একটু আলো আসছে সূর্যর। পরে রাসেল ভাই তিনি মানে এর পরের যে ঘটনাগুলো ছিল যে প্রত্যেকবারই মানে কোনো না কোনো একটা ঝামেলা হচ্ছিল। আবারও এরকম একটি ঘটনা যে গাড়ি হঠাৎ করে মানে তিনি গাড়ি চালাইলে নির্জন রাস্তা গেলেই গাড়ি অফ হয়ে যাচ্ছে, হ্যাঁ এরকম। তারপর তিনি এটা ইমাম সাহেব এবং কবিরাজকে জানায় যে আমার সাথে এরকম ঘটনাগুলো ঘটতেছে। পরে আমার চাচাকে পরামর্শ দেন যে আপনি হচ্ছে ওই যে জায়গায় আপনি লাশগুলো রেখে আসছেন ওই লাশগুলো আপনি হচ্ছে, যেহেতু এটা কোনোভাবে যদি হাসপাতালে ইনফর্ম করেন এটা ঝামেলায় পড়বেন আপনি ওই লাশগুলো সেখান থেকে তুলে একটু জানাজার ব্যবস্থা করে আবার ওই করেন। তো লাশ তো অলরেডি পৌঁছে যাওয়ার কথা, যেহেতু মাটি চাপা দিয়েছে, বলছে যে কিছু হাড্ডি টাড্ডি যেগুলো পাওয়া যায় ওগুলো একটু জানাজা পড়ান। পরে উনি সেই রাতের বেলা অনেক নির্জন রাতে
ইমাম সাহেব তারপর হচ্ছে কিছু 4-5 জন লোককে নিয়ে তিনি গেছেন সেখানে গিয়ে। তো দিনের বেলা হয়তো মানুষ অনেক কিছু সন্দেহ করবে, জিজ্ঞাসা করবে, তো এই জন্য রাতের বেলায় গেছেন। যাওয়ার পর তারা ওই টর্চ লাইট জ্বালিয়ে সেই হাড্ডিগুলো বের করে কিছু সংখ্যক হাড্ডি পেয়েছে, তো পচে গেছে অনেক আগের লাশ। তারপর সেই লাশগুলো মোটামুটি মানে ওই অর্থাৎ কাপড় সহ ওগুলো তুলছেন, তোলার পর সামনে নিয়ে তারা জানাজা নামাজটা আদায় করছেন, সুন্দরভাবে আবার দাফন দিচ্ছেন, দোয়া করছেন। করে আসার পর থেকে আমার চাচার আর কোনো এরকম সমস্যা হয় নাই। এখন পর্যন্ত তিনি ঠিকঠাকভাবে অ্যাম্বুলেন্সের ড্রাইভারই করতেছেন। তো রাসেল ভাই, এটাই ছিল আমার আজকের ঘটনা। তো আমি জানি না অডিয়েন্সের কাছে ভূত.com তাদের কেমন লাগবে। তো যদি তারা আমাকে বলে তো আমি নেক্সট আবার একটু ঘটনা পাঠাবো। আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই, এবং যদি ভালো লাগে বলবেন। ইনশাল্লাহ আমি আরো কিছু ঘটনা আমাকে জানানো হয়েছে, আমার নানা ভাইয়ের কিছু ঘটনা আছে। তো আপনারা একটু কমেন্টে জানাবেন যে রাকিব ভাইয়ের ঘটনা চাই, তাহলে আমি একটা নতুন ঘটনা শেয়ার করব। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা কোনো দিকে না যেয়ে চুপচাপ এই ঘটনাটি শুনুন।